আসসালামু আলাইকুম, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাই আর ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাই আর ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে ফাইন, আশা করি সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। আচ্ছা, আজকে কিন্তু রেজাল্ট দিল তোমাদের। কত ব্যাচ? দুই ব্যাচ বড় ভাই আপুদের। এইচএসসি 23 ব্যাচের রেজাল্ট দেখছো কেউ? রেজাল্ট কেমন হয়েছে সিনিয়র ভাই আপুদের? রেজাল্ট কিন্তু আগের চেয়ে অনেক কমছে। এটাই হবে তোমাদের ব্যাচে, এটা আরো বেশি হবে কারণ ফুল সিলেবাস তো। তো আমরা ধারণা করতেছি এই যে এতক্ষণ এটা নিয়েই সময় কাটাইলাম যে রেজাল্টগুলো অ্যানালাইসিস করতেছিলাম আমাদের গ্রুপগুলোতে যারা স্টুডেন্টসরা ছিল। মোটামুটি গতবারের অর্ধেক পুরো রেজাল্ট, মানে ওভারঅল মার্কসও কমছে, জিপিএ 5-এর সংখ্যাও কমছে। তো আলটিমেটলি তোমাদের ক্ষেত্রেও এরকম কিছু হইতে পারে। এটা ভালো, খারাপ না। আমি বলবো যে এটা যে খারাপ তা না, কারণ রেজাল্ট কমলে অ্যাকচুয়ালি ধরো বুয়েটে 18,000 আগেও পরীক্ষা দিতে পারতো, এখনও 18,000ই পরীক্ষা দিতে পারবে। আগে 93% মার্কস পর্যন্ত কাট মার্কস থাকলে এখন হয়তো কাট মার্কসটা একটু কমবে। হ্যাঁ, তো 25 ব্যাচেও এই জিনিসটা আরও বেশি ঘটবে কারণ ফুল সিলেবাসে এমনিতেই অনেকে এত মার্কস পাবে না, মানে একটু কম পাবে আর কি। তো এই কারণে আমি বলবো এটা যারা ভালো ছাত্র, বিশেষ করে যারা রেগুলার ছাত্রছাত্রী আছো, তাদের জন্য বেশ সুবিধা। কারণ সিলেবাসটা অনেক বড়, তোমরা জাস্ট পড়লেই দেখবা যে তোমরা যে মার্কস পাচ্ছ সেই মার্কসে কাজ হয়ে যাচ্ছে, মানে সেই মার্কসে তুমি বুয়েট প্রিলি বলো বা যে কোনো অ্যাডমিশন টেস্টে বসতে পারবা। বাট যারা একটু ইরেগুলার হয়ে যাবা বা ইরেগুলার আসো, তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। কারণ স্বাভাবিক, ফুল সিলেবাসে সবগুলো মার্কস পাওয়া চারটেখানের কথা না। 90% মার্কস পাওয়া কিন্তু বিরাট চ্যালেঞ্জিং ফুল সিলেবাসে। কারণ এই এটা একটা কথা কিন্তু, মানে জানো হয়তো যে মার্কস 70 থেকে 75 বানাইতে যে পরিমাণ কষ্ট করতে হয়, ধরো তুমি 70 মার্কস পাইতে, ওইটা থেকে তুমি 75 মার্কস পাইতে চাও, যে পরিমাণের কষ্ট তোমার বাড়াইতে হবে। 75 থেকে 80 পাইতে কিন্তু তোমার তার দ্বিগুণ কষ্ট বাড়াইতে হবে। 80 থেকে 85 পাইতে তোমার আরো দ্বিগুণ। 85 থেকে 90 আরো দ্বিগুণ, অ্যান্ড 90-এর উপরে পাওয়া মিন্স আরো 3-4 গুণ, মানে অনেক গুণ বেশি পরিশ্রম বাড়াইতে হয়। কারণ তখন তুমি আসলে কিছু বাদ দিতে পারবা না, যে এই চ্যাপ্টারের এই অংশটা বাদ দিব পারবা না, কারণ একটা এমসিকিউ চলে গেলেই তো নাম্বার চলে যাবে, একটা জ্ঞান অনুধাবন চলে গেলেই তো নাম্বার চলে যাবে। সো ফুল সিলেবাস হলে তোমাদের ব্যাচের ক্ষেত্রে আমার যেটা ধারণা, যেহেতু এখন অলরেডি ওই ট্রেন্ডটা শুরু হয়ে গেছে। আগে যেটা হয়তো যে গভর্নমেন্ট চাইতো যে রেজাল্টটা বাড়ুক বাড়ুক বাড়ুক, বাট এখন মোটামুটি স্টেবল করতে চাচ্ছে যে না, যেটা অ্যাকচুয়াল রেজাল্ট সেটাই হোক। গ্রেস দিয়ে নাম্বার বাড়ানো ওই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। এইচএসসি লেভেলে এই জিনিসগুলো কিন্তু অনেক কম। এসএসসিতে বা জেএসসিতে বা তোমরা আগে যে পাবলিক এক্সামগুলো দিচ্ছ সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম গ্রেস দিয়ে নাম্বার বাড়ানো বা একটা, হ্যাঁ ঠিক আছে একটু ভালো করুক, বাট এইচএসসি তুমি এখন অলরেডি সিনিয়র। গভর্নমেন্টের কিন্তু দায়িত্ব না সবাইকে এইচএসসি পাস বানানো, গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সাক্ষরতার হার বাড়ানো, আর সাক্ষরতার হার কিন্তু 5 পাস হইলেই হয়েছে। তো এরপরের অংশটা কিন্তু সম্পূর্ণ নিজের। কেউ যদি এখন ইঞ্জিনিয়ার হইতে চায়, এটা এমন না যে গভর্নমেন্ট দায়িত্ব নিছে সবাইকে ইঞ্জিনিয়ার বানানোর বা গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে সবাইকে ডাক্তার বানানোর। ওইটা সম্পূর্ণ নিজের তাগিদে নিতে হবে, অ্যান্ড রেজাল্টটাও ওই রকমভাবে আসবে। অ্যান্ড এভাবে হলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মার্কস ফাইট করেই অ্যাচিভ করতে হবে, অ্যান্ড বেশ পড়াশোনা করে অ্যাচিভ করতে হবে। তো তোমরা যারা যারা এই 25 ব্যাচে আসো, তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের রেজাল্ট থেকে শিক্ষা নাও যে আমাদের ব্যাচেও এরকম রেজাল্টের ডাউনফল হবে। এ প্লাস ঘরে ঘরে হয়তো যেটা অলরেডি চলে আসছিল যে সবাই এ প্লাস পায় পরীক্ষা দিলি, ওই কালচারটা থেকে হয়তো দূরে সরে আসবো। ওই কালচার থেকে দূরে সরে আসলে কিন্তু, মানে আগে যেটা হয়তো যে আমিও এ প্লাস অমুক এ প্লাস, কিন্তু অমুক এ প্লাস চান্স পাই নাই, আমি এ প্লাস চান্স পাইছি, আগে পার্থক্য করা যেত না। কিন্তু এখন এইচএসসি রেজাল্ট থেকেই মোটামুটি পার্থক্য হয়ে যাবে কিন্তু, যে আচ্ছা আমি এ প্লাস পাই নাই বা আমার পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মার্কস এত, আমি তার মানে ওই জায়গায় পরীক্ষা দিতে পারবো, মানে আগেই ফিল্টার আউটটা ভালোভাবে হয়ে যাবে। তো এই কারণে 25 ব্যাচ যারা আসো তোমরা এখন থেকেই মানে বাদ দিও না, অ্যাটলিস্ট মানে জমাই ফেলিও না পড়া। পড়া জমাই ফেললেই বিপদ, তুমি কাভার করতে অনেক কষ্ট হবে। ফুল সিলেবাসে কাভার করাটা প্রায় ইম্পসিবল। যেটা এখন বাদ দিচ্ছ ওইটা মোস্ট লাইকলি সারা জীবনের জন্য বাদ হয়ে যাইতে পারে। পরে রিকভার করার টাইমগুলো খুবই কম পাবা। তো পড়া বাদ দিবা না, একবারেই বাদ দিবা না, কোনো চ্যাপ্টারের কোনো অংশ বিশেষ একবারই বাদ দিবা না, সব পড়বা, ঠিক আছে? তা চলো আমরা শুরু করি এখন তাপগতিবিদ্যা অধ্যায়ের। আমরা আজকে 10 নাম্বার ক্লাসটা করতেছি, রাইট? সো চলো আমরা মোটামুটি শুরু করে দেই তাপগতিবিদ্যা অধ্যায়টা। আচ্ছা, আমরা তাপগতিবিদ্যার একটা ম্যাথ দিয়ে শুরু করব, গত ক্লাসের কনসেপ্টের একটা ম্যাথ। এই ম্যাথটা করে দেন আমরা আজকে নতুন কনসেপ্টে ঢুকবো। হ্যাঁ, সবাই একটু এই ম্যাথটা তুলে ফেলো ভাইয়া, ফাস্ট। এই ম্যাথটা একটু ফাস্ট তুলে ফেলো সবাই, একটু ফাস্ট তুলে ফেলো। তোলা হলে আমাকে বলিও, সবাই তোলা হলে আমাকে বলিও। আমি বলছো ভাইয়া আমার ম্যাথ টার্গেট, কিন্তু অপশনাল ম্যাথ নিছি, এটাতে কোনো সমস্যা হবে কিনা? নর্মালি সমস্যা হয় না, তারপরও আমি বলবো
মানে ম্যাথ অপশনাল না নেওয়াই ভালো, ম্যাথ মেইন নিয়ে বায়োলজি অপশনাল নেওয়া ভালো, কারণ মেডিকেলের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না আসলে এই জায়গায়। বুয়েটের ক্ষেত্রেও প্রবলেম হয় না যতটুকু জানি আমি। একজন বলছো যে ভাইয়া কলেজে সিলেবাস অন্যভাবে আগাচ্ছে, আমি কিভাবে আগাবো বুঝতেছি না, দুইটা আলাদা আলাদা পড়া শেষ করবো কিভাবে? এর জন্যই আসলে আর্কাইভ ক্লাসগুলো দেওয়া। সো আর্কাইভ ক্লাসগুলো ধরে তোমরা আগাও, সেই কারণে আর্কাইভ ক্লাসগুলো ধরে আগাইলে তোমাদের আসলে ওই গ্যাপটা আর থাকবে না কলেজ আর আমাদের এখানে। তবে আমার পার্সোনাল পরামর্শ হচ্ছে দুইটাই করো। হ্যাঁ, একটু ওভারটাইম খাটতে হবে। তোমার বন্ধুরা হয়তো 6 ঘন্টা পড়াশোনা করলে তোমার হয়তো 8 ঘন্টা পড়াশোনা করতে হবে দৈনিক, 9 ঘন্টা পড়াশোনা করতে হবে দৈনিক। কিন্তু এটা করতে পারলে, দুইটা সাইডই যদি কভার করতে পারো, এটা সামনে অনেক সুফল পাবা, সামনে অনেক সুফল পাবা। কারণ আমি তোমাদের বলছিলাম হয়তো কলেজে কিন্তু শেষ দিকে যে একটা টান দিবে, লাস্টে একটা টান দিবে, মানে লাইক এক ক্লাসে এক চ্যাপ্টার শেষ, 2 ক্লাসে এক চ্যাপ্টার শেষ, এরকম একটা সিচুয়েশন হবে। তখন কিন্তু তুমি চাইলেও শেষ করতে পারবে না। সো একটু অ্যাডভান্স থাকা, কলেজের থেকে একটু অ্যাডভান্স থাকা, অবশ্যই অবশ্যই টার্গেট নিবা। মানে কলেজের গতিতে পড়াশোনা কন্টিনিউ করতে না বলবো, কলেজের থেকে একটু অ্যাডভান্স গতিতে পড়াশোনা করবা, ঠিক আছে? এখন বলছো যে ভাই ডেলি 7 ঘন্টা পড়াশোনা করি কিন্তু ঘুরে ফিরে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ ছাড়া কিছুই পড়া হয় না, কি করবো? আমি বলবো এটাই রাইট ট্র্যাক। যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিটা একটা দিন দিয়ে দিও সপ্তাহে, এই 4টা সাবজেক্ট পড়ো, এটাই রাইট ট্র্যাক। বাংলা ইংলিশ আইসিটি কেউই আসলে সপ্তাহে দৈনিক রুটিন করে পড়ে না। বাংলা ইংলিশ আইসিটি আসলে শেষের দিক দিয়েই একটা ছোট্ট মিনি টাইপের কোর্স করে ফেলে, ক্র্যাশ কোর্স টাইপের কোর্স করে ফেলে, ঠিক আছে? বাংলা ইংলিশ আইসিটি আসলে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এত করার সময় নেই। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিও শেষ করতেছি, এটাই অনেক ভালোভাবে শেষ করা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার চলো সামনের দিকে আগাই। কি বলছে? 1 মোল একটি আদর্শ গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায়, কি প্রক্রিয়া ভাইয়া? রুদ্ধতাপ। কত মোল গ্যাস? 1 মোল গ্যাস। কি দেওয়া আছে? n = 1 মোল। হ্যাঁ, প্রক্রিয়া সংনমিত মানে সংকুচিত। হ্যাঁ, সংকুচিত করা হয়েছে। সংকুচিত করলে কৃতকাজের পরিমাণ বের করো, মানে রুদ্ধতাপ প্রক্রিয়ায় আমার কৃতকাজ মানে ডেল ডাব্লিউ কত জানতে চাইছে। হ্যাঁ, সংকুচিত করার জন্য। গ্যাসটির প্রাথমিক চাপ আর আয়তন, প্রাথমিক চাপ মিন্স P1, প্রাথমিক আয়তন মিন্স V1, অন্তিম আয়তন মানে শেষ আয়তন V2, স্থির আয়তনে গ্যাসটার মোলার আপেক্ষিক তাপ মানে CV দেওয়া আছে। তাহলে দেখো ঘটনাটা কি, আমাকে রুদ্ধ তাপ প্রক্রিয়ায় কৃত কাজ জানতে চাইছে, ঠিক আছে? ওকে ফাইন, আমরা সবাই তো এটা সূত্র শিখছি তাই না? ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু, দুইটা সূত্র শিখছিলাম আমরা, মনে করে দেখো দুইটা সূত্র শিখছিলাম। একটা সূত্র শিখছিলাম 1/1 মাইনাস গামা P2 V2 মাইনাস P1 V1, এটা একটা সূত্র শিখছিলাম। আরেকটা সূত্র শিখছিলাম কি? আরেকটা সূত্র শিখছিলাম এটা NR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 বিয়োগ T1। হ্যাঁ, বলো তো কোনটাতে যাওয়া ওয়াইজ হবে? কোন সূত্রটাতে যাওয়া ওয়াইজ হবে? এটাতে যাওয়া ওয়াইজ হবে নাকি এটাতে যাওয়া ওয়াইজ হবে? এটাতে যাওয়া ওয়াইজ হবে, কারণ আমার ম্যাক্সিমাম P1 V1 এই রিলেটেড ডাটাগুলো দেওয়া আছে। তাহলে আমি আর এটাতে যাচ্ছি না। হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারিং লেভেলের ম্যাথ। হ্যাঁ, তাই এটাকেও সূত্র হিসেবে মনে রাখতে বলছিলাম তোমাদের যখন লিখে দিছিলাম। এই সূত্রতে আমরা চলে যাব। হ্যাঁ, এই সূত্রতে গেলে কি কি মিসিং আছে ভাইয়া? এই সূত্রতে গেলে মিসিং আছে ডেল ডাব্লিউ তো বের করতে হবে ফাইনালি, এটাই তো আমার ফাইনালি চাইছে, ফাইনালি তো এই জিনিসটা চাইছে। এই সূত্রটাতে গেলে আমার P1 V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, P2টা মিসিং আছে, গামাটা মিসিং আছে। এই দুইটা কোনোভাবে বের করতে ফেলতে পারলেই জব ডান। এই দুইটা কোনোভাবে বের করে ফেললেই আমার কাজ শেষ। তো চলো এই দুইটা বের করার সন্ধানে নামি। এই দুইটা যদি বের করতে চাই আমি, এই দুইটা বের করতে চাই, প্রথমে গামা নির্ণয় করি। গামা কিভাবে বের করা যায়? যেহেতু সিবি দেওয়া আছে, সিবি যদি দেওয়া থাকে তাহলে আমরা সিপি বের করতে পারবো না। আমরা সবাই জানি সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর। তাহলে সিপি বের করা যাবে, কিন্তু সিপি ইজ ইকুয়াল টু কত? সিবি প্লাস আর, সিবি প্লাস আর। হ্যাঁ, সিবি এর ভ্যালু কত? সিবি এর ভ্যালু হচ্ছে 3/2 আর, ঠিক আছে? আর এমনি তো একটা আর আছে, তাহলে অতএব সিপিটা কত আসবে? আর কমন নিলে 3/2 প্লাস 1, 3/2 প্লাস 1 মানে 3 যোগ 2 ডিভাইড বাই 2, মানে ক্যালকুলেটর করতে পারো, 5/2 আসবে, 5/2 আসবে, 5/2 সিপি এর ভ্যালু আসছে। সিপি এর ভ্যালু কত আসতেছে? 5/2 আর, ঠিক আছে? বুঝতে পারছো? 5/2 আর আসছে, এই যে দুটো যোগ করছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমার লাগবে কাকে? গামাকে। এই যে গামাটাকে দরকার। গামা ইজ ইকুয়াল টু কত? সিপি বাই সিবি, রাইট? সিপি বাই সিবি। এখন আমি সিপিও জানি, সিবিও জানি, দুইটা ভাগ দিয়ে দিব। 5/2 আর আছে, আর সিবি হচ্ছে 3/2 আর। তাহলে আর আর তো কাটাকাটি, অ্যান্ড বাই টু গুলাও কাটাকাটি, কাটাকাটি গেলে থাকবে কি? 5/3।
সুন্দর মতন থাকতেছে কত 5/3। বাস গামার সন্ধান হয়ে গেছে, গামার খুঁজতেছিলাম, গামা পেয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা আসবো, আমাদের আরেকটা জিনিস বের করা দরকার, সেটা হচ্ছে কি P2। P2টাকে বের করা, এটা তো চলে আসবে। কি প্রক্রিয়া ভাইয়া? রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য, রুদ্ধতাপ প্রক্রিয়া, তাই না? রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য পি আর ভি এর রিলেশনশিপ আমরা সবাই শিখছি না? P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কত? P2 V2 টু দি পাওয়ার গামা, রাইট? তো আমরা এখানে ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দিলেই আসলে কাজ শেষ। হ্যাঁ, আমার লাগবে কাকে? P1 P2 কে, বাকি সব কিন্তু পাচ্ছি। তো P1 এর ভ্যালু কত ভাইয়া? P1 এর ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, P1 এর ভ্যালু দিলাম। V1 এর ভ্যালু কত? 6। আচ্ছা, এক পাশে নিয়ে নিবা। আচ্ছা, এক পাশে নিয়ে নাও আগে, কারণ গামা আছে তো পাওয়ার, পরে বসাও মানগুলা। এক পাশে নিয়ে নাও আগে। হ্যাঁ, তাহলে তুমি এই পাশে যদি নিয়ে নাও V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা, ঠিক আছে, এক পাশে নিয়ে নিছে। আর এই পাশে কি? P2 বাই V1। এখন তুমি ভ্যালুগুলো বসে, তাহলে এই V1 বাই V2, V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু হচ্ছে 6। লিটারে আছে, লিটারেই থাকুক, কারণ উপরে নিচে একক চেঞ্জ করেও লাভ নেই, কাটাকাটি যাবে আলটিমেটলি। মিটার কিউবে নিলেও কাটাকাটি যাবে। V2 এর ভ্যালু কত? 2। ঠিক আছে, 6/2 হোল টু দি পাওয়ার গামা। গামা কত? অলরেডি বের করছি, 5/3 ইজ ইকুয়াল টু P2 বাই P1। P2 আমার বের করব, P1 এর ভ্যালু দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5। তাহলে আমার এখান থেকে সবই জানি, P2টা চলে আসবে না ভাইয়া? P2টা চলে আসবে। P2টা বের করে ফেলো, কত আসে? P2টা বের করে ফেলো, কত আসে দেখো। কত আসছে? আমার চলে আসছে 6.24 ইন্টু 10 টু দি পাওয়ার 5। 6.24 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এত, যেহেতু এটা নিউটন পার মিটার স্কোয়ার ছিল, এটাও নিউটন পার মিটার স্কোয়ারে চলে আসবে, মানে প্যাসকেল একক আর কি। হ্যাঁ, P1 এর একক যা, P2 এর একক তা, এখানে তো লিটার লিটার কাটাকাটি। ঠিক আছে, ওকে। তাহলে এখন তোমার এই জায়গায় চলে আসো, তাহলে এই কাজ শেষ। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ার কৃতকাজ জানতে চাইছে, রুদ্ধতাপ প্রক্রিয়ার কৃতকাজটা কিন্তু তুমি বের করে ফেলতে পারবা এখান থেকে, তাই না? 1 ডিভাইডেড বাই 1 মাইনাস, একটু এই পাশে লিখি, একটু বড় হবে তো। 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কত? 5/3। হ্যাঁ, P2 V2, P2 এর ভ্যালু কত? P2 এর ভ্যালু হচ্ছে 6.24 ইন্টু 10 টু দি পাওয়ার 5। হ্যাঁ, V2 এর ভ্যালু কত? V2 মিন্স হচ্ছে 2 লিটার। এইখানে কিন্তু তুমি যখন আবার লিখবা, লিটারকে লিটারে লিখতে পারবে না, যেহেতু এটা এস এককে লিখছো, এটা তো আর কাটাকাটি যাবে না, এটাতে তোমার কিসে নিয়ে নিতে হবে? মিটার কিউবে নিয়ে নিতে হবে। 2 লিটার মিন্স কি? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব, রাইট? 2 লিটার মানে কি? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসটা আমি লিখতে হবে, ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে, লাগলে 0.002 লিখতে পারো, 0.002 লিখতে পারো, কোনো সমস্যা নাই। 0.002, এটা মনে হয় লেখাটা বেশি মানে কনভিনিয়েন্ট হবে। 0.002 মিটার কিউব। ওকে, তাহলে এটার সাথে গুণ আছে V2টাকে আমি দিয়ে দিলাম 0.002 গেল। এবার বিয়োগ যে P1 এর ভ্যালু কত? 10 টু দি পাওয়ার 5। এটার সাথে গুণ আকারে কে আছে? এটার সাথে গুণ আকারে আছে হচ্ছে V1 গুণ আকারে আছে। V1 মিন্স 6 লিটার, 6 লিটার মিন্স 0.006 মিটার কিউব। ঠিক আছে, তাহলে 0.006 দিয়ে দিলে তোমার এখন এখান থেকে ডেল ডাব্লিউটা চলে আসবে আরামসে। কত আসে দেখো। কত আসছে ভ্যালু? ভ্যালু কত আসছে? -972, -972, -972 জুল এরকম আসবে, কারণ সব এসে এককে বসিয়েছো তো তোমার এটাই আসবে সরাসরি। ঠিক আছে,
মাইনাস 972 জুল আসছে। ঠিক আছে, ক্লিয়ার? যখন ভ্যালুগুলো বসাবা ক্যালকুলেটর ব্র্যাকেট ইউজ করিও, মানে আমরা ক্যালকুলেটর বসানোর সময় এখানেও ব্র্যাকেট ইউজ করে দিও, যে এই জায়গায় একটা ব্র্যাকেট ইউজ করে, যে একটা ব্র্যাকেট, নাইলে দেখা যাবে যে মিশাই ফেলছে, মানে যোগ বিয়োগে ওই বদমাস ওই নিয়মে করতে যে ক্যালকুলেটর দেখবা যে মিশাই ফেলছে, ভ্যালুটা উল্টাপাল্টা দিতে পারে। ঠিক আছে, ওকে, আমি তাই করলাম। ওকে, তাহলে এটা ডান। এই টাইপের ম্যাথগুলো আমরা পারবো। হ্যাঁ, এই টাইপের ম্যাথগুলো আমরা পারবো। জাস্ট কিছুই না, ফর্মুলা বসাইছি কৃতকাজের, ওখানে দেখলাম গামা আর পি টু মিসিং ছিল, গামা আর পি টুটাকে বের করে নিছি, ওই যে গামা নির্ণয় পি টু নির্ণয়, এরপরে এগুলো এনে ভ্যালু বসাই দিছি, তাহলে আমার জব শেষ। ঠিক আছে, আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা সেম টাইপের কনসেপ্ট নিয়ে ম্যাথ, এটা তোমরা নিজেরা ট্রাই করবা বাসায়, সেম কনসেপ্টের ম্যাথ নিজেরা ট্রাই করবা। এখানে অপরিবাহী তাপ অপরিবাহীর মধ্যে কি প্রক্রিয়া ঘটে? রুদ্ধতাপ। তাপ সুপরিবাহীর মধ্যে কি প্রক্রিয়া ঘটে? সমষ্ণ। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। সুপরিবাহীর মধ্যে সমষ্ণ প্রক্রিয়া, আর অপরিবাহীর মধ্যে কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয়, কারণ অপরিবাহীতে কোনো তাপ আদান প্রদান করতে পারে না। ঠিক আছে, যেতে পারে না। আচ্ছা, নাসিম বলছো 1 লিটার সমান সমান মিটার কিউবে কিভাবে নিছেন? এটা একটা কনসেপ্ট আমি আগেই দেখাইছিলাম, মনে হয় তোমাদের আগে একটা জায়গায় করে দিছিলাম। 1 লিটার সমান সমান কত মিটার কিউব লিখে রাখো। 1 লিটার, 1 লিটার একবারে এটা লিখো, তাহলে তোমাদের একদম সব ক্লিয়ার হয়ে যাবে। 1 লিটার সমান সমান 10⁻³ মিটার কিউব। এটা সূত্রের মতন আর কি। 2 লিটার মানে কি 2 × 10⁻³ মিটার কিউব। 6 লিটার মানে কি 6 × 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, 10⁻³ মানে 1/1000 আর কি। 10⁻³ মানে কি 1/1000 মিটার কিউব। 1 লিটার সমান সমান 1/1000 মিটার কিউবের সমান। ক্লিয়ার? এটাও লিখে রাখি, এটা লাগবে সামনে কোনো জায়গায়। সিসি, সিসি মিন্স সেন্টিমিটার কিউব। 1 সেন্টিমিটার কিউব কত মিটার কিউবের সমান? 10⁻6 মিটার কিউবের সমান। আর 1 সিসি যে কথা, 1 মিলিলিটার একই কথা। 1 সিসি যে কথা, 1 মিলিলিটারও একই কথা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? এগুলো লিখে রাখিও, এগুলা কাজে লাগে। ওকে, তাহলে হোমওয়ার্কটা তুলছো, স্ক্রিনশট নিছো? স্ক্রিনশট নেওয়া হয়েছে? আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হলে চলো সামনের দিকে আগায় যাই। এবার একটা কনসেপ্টের ম্যাথ করব। এটা ভালো একটা ম্যাথ, এটা বইটা আসার মতন, অ্যাডমিশনে আসার মতন একটা ম্যাথ। সবাই একটু তুলে ফেলো, চিত্র সহ তুলবা, তোলা হলে আমাকে জানাবা, তোলা হলে ভাইয়াকে জানাবা, তোলা হলে ভাইয়াকে জানাবা। বোরহান বলছো আর্কাইভে স্থির তড়িৎ নাই। আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছি। অপূর্ব দাদা নিবে তো এটা? অপূর্বদের সাথে কথা বলে আমি দেখতেছি। সো ভাইয়া, থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের এই রুলস কি সব গ্যাসের জন্য প্রযোজ্য? আমাদের থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারটার মধ্যে সিস্টেম হিসেবে নর্মালি গ্যাসকেই কনসিডার করা হয়। যদিও আমি বলবো পানিতেও এটা প্রযোজ্য। পানি, পানি কর্তৃক সৃষ্ট বাষ্প, সেখানেও প্রযোজ্য এই সূত্রগুলা। তবে বয়েলের সূত্র বা ওগুলা না, মানে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এটা আমরা বাষ্পের ক্ষেত্রেও ইউজ করতে পারবো। ভেক্টর এক্সাম কবে হবে? আচ্ছা, এটা আমি দাদার সাথে কথা বলে একটা টাইম অ্যানাউন্স করে জানাচ্ছি। বলছো ভাইয়া আমাদের সাইকেল ভিত্তিক মেগা এক্সাম হবে? সাইকেল ভিত্তিক না, সাইকেলের চ্যাপ্টার ভিত্তিক মেগা এক্সাম হবে। যেমন এইখানে তাপগতিবিদ্যার উপরে একটা হবে, স্থির তড়িতের উপরে একটা হবে, চলতড়িতের উপরে একটা হবে। তিনটাই কিন্তু হেভি ওয়েট চ্যাপ্টার অনেক। ভাইয়া 10 চ্যাপ্টারের আর্কাইভ প্র্যাকটিস শিট এখনো আপলোড দেওয়া হয়নি। হ্যাঁ, এটা আমি কথা বলছিলাম সেদিন তোমাদের সাথে ক্লাস করে, যেই ওইটার প্রুফ রিডের কাজ চলতেছে ভাইয়া, ওটা প্রুফ রিডের কাজ চলতেছে। প্রুফ রিড শেষ হলে এটা তোমরা পাবা। আমি আপডেট নিছি কাজের, আর কয়টা দিন সময় লাগবে, এটা প্রুফ রিডটা হইলে তোমরা পাবা। নতুন ভার্সনের দেওয়া হচ্ছে তো তোমাদের প্র্যাকটিস শিট, আপডেটেডটা, তো ওইটা প্রুফ রিডটা একটু কাজ চলতেছে। ভাই ইএস বেটার আর ইএক্স? আমি বলবো ইএক্স পাইলে তো ইএক্স অবশ্যই বেটার। ওকে, ঠিক আছে, লিখছো, প্রশ্ন তোলা হয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা মজার। কেন মজার? কারণ আমরা এর আগে অনেক রকমের গ্রাফের প্রবলেম করছি, বাট এই প্রশ্নটা একটু ভিন্ন এবং মজার। কারণ কি, এই প্রশ্নটার মধ্যে গ্রাফটা হচ্ছে কি গ্রাফ? পি বনাম টি গ্রাফ। পি বনাম টি গ্রাফ এর আগে আমরা কখনো করিনি, আমরা সবসময় পি বনাম ভি গ্রাফ করছি। বাট এটা কি খুব আলাদা বেশি কিছু? না, দেখবা যে এটাও একদম কাছাকাছি, একই রকম ভাবেই করে ফেলা যায়। একটু এদিকে তাকাও, পি বনাম টি গ্রাফ।
এখানে প্রসেস আছে কি এ বি একটা, বিসি একটা, সিডি একটা, ডি একটা, মানে এ বি সি ডি এ একটা সাইক্লিক প্রসেস চলতেছে। প্রশ্নে বলা আছে এবিসিডি এ আবদ্ধ পথ বরাবর মোট কাজের পরিমাণ বের করতে বলছে, মানে এই সম্পূর্ণ প্রসেসটা জুড়ে মোট কাজের পরিমাণ কত আমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, মোট কাজের পরিমাণ আমার কাছে জানতে চাইছে। আচ্ছা, তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো এখানে কি কি প্রক্রিয়া আছে? সমচাপ প্রক্রিয়া আছে দুইটা, সমষ্ণ প্রক্রিয়া আছে দুইটা। তোমাদের বলতে হবে কোন দুইটা সমচাপ, কোন দুইটা সমষ্ণ। বলো কোন দুইটা সমচাপ প্রক্রিয়া এখানে এই গ্রাফের মধ্যে, কোন দুইটা সমচাপ প্রক্রিয়া, কোন দুইটা সমষ্ণ প্রক্রিয়া? বলো। সমচাপ মানে কি চাপ সমান, ওই প্রসেস জুড়ে চাপের চেঞ্জ হচ্ছে না। কোন দুইটা প্রসেস সমচাপ প্রক্রিয়া? দেখো এই যে এ থেকে বি পর্যন্ত এ বি, এটা কি প্রক্রিয়া? এটা কি প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া। এটা একটা সমচাপ প্রক্রিয়া। এই প্রক্রিয়া জুড়ে চাপের মান বাড়েও না কমেও না। এ বিন্দুর চাপ 3p নট, বি বিন্দুর চাপ 3p নট, এ আর বি বিন্দুর মধ্যে যারা আছে সবারই চাপ 3p নট। একইভাবে সিডি, এটা কি প্রক্রিয়া? এটাও ভাইয়া একটা সমচাপ প্রক্রিয়া। তাহলে দুইটা সমচাপ প্রক্রিয়া আমরা আঁকলাম। আচ্ছা, এরপরে আসো আর কি আছে? আর দুইটা সমষ্ণ প্রক্রিয়া আছে, যেমন বিসি। বিসি কি প্রক্রিয়া ভাইয়া? একটা সমষ্ণ প্রক্রিয়া, তাই না? আর ডিএ কি প্রক্রিয়া? একটা সমষ্ণ। কেন সমষ্ণ বলতেছি? কারণ এই বিসি বলো বা ডিএ বলো, যেমন বিসি, বিসি এর সি বিন্দুর তাপমাত্রা কত? 3t নট। বি বিন্দুর তাপমাত্রা কত? 3t নট। বি আর সি বিন্দুর মাঝখানে যদি আরো কয়েকটা বিন্দু থাকে সেগুলোর তাপমাত্রার মানও 3t নট। ঠিক আছে, একইভাবে ডিএ এটাও কি, ডিএ এটাও কি সমষ্ণ। সময় আয়তন বলছে একজন, না না সময় আয়তন হবে না, সময় আয়তন, এটা তো আয়তন নাই তো গ্রাফে, কেমনে বুঝবা তুমি আয়তন? এগুলো তো তাপমাত্রা, এটা তো পি বনাম টি গ্রাফ, পি বনাম ভি না তো এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দুইটা করে প্রক্রিয়া পাইলাম। আমরা যদি, আমাদের কি দরকার? পুরো প্রসেস জুড়ে কৃত কাজ না, সম্পূর্ণ সাইকেল লিখে ফেলো একটু। সম্পূর্ণ সাইকেলে সম্পূর্ণ সাইকেলের জন্য কি আমরা এটা লিখতে পারি? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ লিখা যায়। এটা যে কোনো একটা প্রক্রিয়ার জন্য লেখা যায়, সম্পূর্ণ সাইকেলের জন্য এই সূত্রটা লেখা যায়। আমার কাকে লাগবে? ডেল ডাব্লিউ কে লাগবে। তোমাদেরকে কি এই জিনিসটা শিখাইছিলাম ভাইয়া যে সম্পূর্ণ সাইকেলে বা পূর্ণ সাইকেলে ডেল ইউ এর মান 0 হয়? সম্পূর্ণ সাইকেল জুড়ে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হয়? 0 হয়। শিখাইছিলাম গত ক্লাসেই একটা কনসেপ্ট, তাই না? তাহলে আমরা বলতে পারি না যাহাই ডেল কিউ তাহাই কি ডেল ডাব্লিউ, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ, তাই না? তার মানে আমি যদি কোনোভাবে সম্পূর্ণ প্রসেসের জন্য ডেল কিউ বের করতে পারি তাইলে কিন্তু আমার কাজ শেষ, কারণ আমার লাগতো কি ম্যাথে? ডেল ডাব্লিউ। সম্পূর্ণ প্রসেসের জন্য ডেল ডাব্লিউ যে কথা, সম্পূর্ণ প্রসেসের জন্য ডেল কিউ একই কথা। তো আমরা ডেল কিউ বের করলেই আমার আসলে কাজ হয়ে যাবে, মানে ডেল ডাব্লিউ বের করার যে উদ্দেশ্যটা সেটা বাস্তবায়ন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ডেল কিউ কেমনে বের করব? সম্পূর্ণ সাইকেলের জন্য ডেল কিউ কেমনে বের করব? মানে এটা এই যে এটা কি সম্পূর্ণ সাইকেলের জন্য না? এই ডেল কিউটা আসলে কার সমান বলো তো? এই ডেল কিউটা আসলে এই পুরো প্রসেসের যতগুলো ডেল কিউ আছে সেগুলোর যোগফলের সমান, তাই না? এটা কি ডেল কিউ এ বি সি ডি এ। ডেল কিউ এ বি সি ডি এ কে কি এভাবে লেখা যায়? ডেল কিউ এ বি যোগ ডেল কিউ, ডেল কিউ এ বি যোগ ডেল কিউ বিসি যোগ ডেল কিউ সিডি যোগ ডেল কিউ ডিএ লেখা যায়। কারণ সম্পূর্ণ সাইকেলে, মানে এই সম্পূর্ণ সাইকেলে আছে স্টেপ কয়টা? 4টা। 1 2 3 4। এই 4টা স্টেপের আলাদা আলাদা ভাবে তুমি যদি তাপের পরিবর্তনের মান বের করতে পারো এবং ওই তাপের পরিবর্তনগুলোকে নিয়ে যদি যোগ করো, তাইলেই তো তুমি মোট সাইকেলে মোট তাপের পরিবর্তন কত জেনে যাবা। এমন সরাসরি যোগ করার অধিকারটা আপনি পাইলেন কই? আমি পাইলাম স্কেলার রাশি থেকে। স্কেলার রাশির লব্ধি কি হয়? তাদের সরাসরি যোগফল, তাই না? তো আমি সম্পূর্ণ সাইকেলের জন্য যে তাপের পরিবর্তন সেটা পাবো কিভাবে? যদি আমি আলাদা আলাদা প্রসেসগুলোর জন্য, আলাদা আলাদা স্টেপগুলোর জন্য তাপের পরিবর্তন জানি। আমার এখন উদ্দেশ্য হলো এই আলাদা আলাদাভাবে তাপের পরিবর্তন বের করা। এই তাপের পরিবর্তন বের করতে যে আমি একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে এখানে এবি বিসি, এবি আর সিডি এই দুইজনকে একটু আলাদা করে লিখি। এই ডেল কিউ এবি আর সিডি এগুলোকে একটু আলাদা করে লিখি। হ্যাঁ, কারণ কি? একই জিনিস যোগই করছি, একটু আলাদা করে লিখছি। কারণ কি? এরা কি প্রক্রিয়া? এরা সমচাপ প্রক্রিয়া। এবি আর সিডি কি প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া। এটা তো সমচাপ প্রক্রিয়া, তাপের পরিবর্তনের মানগুলো। আর
আর দুইটা প্রসেস কে কে আছে, বিসি আর ডিএ। ডেল কিউ বিসি আর ডেল কিউ ডিএ, এদেরকে আবার আলাদা করে লিখলাম কারণ এরা কি প্রক্রিয়া, এরা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আমি সমচাপ প্রক্রিয়ায় তাপের পরিবর্তন বের করব এবং সমষ্ণ প্রক্রিয়ায় তাপের পরিবর্তন বের করব। তো চলো করা শুরু করে দিই। আমরা প্রথমে শুরু করি কাকে দ্বারা, প্রথমে শুরু করি হচ্ছে সমচাপ প্রক্রিয়ার তাপের পরিবর্তনগুলা বের করি। সমচাপ প্রক্রিয়া লিখি, সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে সবাইকে এই সূত্রটা শিখছি না, ডেল কিউপি সমচাপ প্রক্রিয়া তাপের পরিবর্তন ইজ ইকুয়াল টু কি এন সিপি ডেল টি, পড়ছিলাম মনে করে দেখো, পড়ছিলাম সমচাপ প্রক্রিয়ায় তাপের পরিমাণ কত বা কত তাপের দরকার, প্রয়োজনীয় তাপ কত, সেটা কি ডেল কিউপি দিয়ে পড়ছি। এই সূত্রটা অ্যাপ্লাই করলেই তো হয়ে যায়। তাহলে এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি এবি এর জন্য তাহলে আমি ডেল কিউ এবি পেয়ে যাবো। এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি সিডি এর জন্য তাহলে আমি ডেল কিউ সিডি পেয়ে যাবো। তাই করবো এখন, এই সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথমে অ্যাপ্লাই করি কি ডেল কিউ এবি এর জন্য, আসো ডেল কিউ এবি এর জন্য করি। ডেল কিউ এবি ইজ ইকুয়াল টু এই পুরো প্রক্রিয়া জুড়ে যেই গ্যাসটা ইউজ করা হয়েছে সেই গ্যাসের মোল পরিমাণ কত ধরতে বলছে স্যাররা, এন ধরতে বলছে, তাহলে এন ধরে নিলাম। সিপি আর ভ্যালু কত আমি জানি না, ধরে নিলাম সিপি, ধরে নিলাম সিপি, সিপি আর কি রেখে দিলাম। হ্যাঁ, পরে কাটাকাটি যাবে বা কিছু একটা হবে। ডেল টি মানে কি তাপমাত্রার পরিবর্তন। কোন প্রসেসের জন্য করতেছি ভাইয়া, এবি। বলো তো এবি প্রক্রিয়ার জন্য তাপমাত্রার পরিবর্তন কত, এই যে এই এবি প্রসেসটা যেটা আছে এই এবি প্রসেসের জন্য তাপমাত্রার পরিবর্তন কত বলো, এই প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন কত হয়েছে বলো। আগে তাপমাত্রা কত ছিল, আগে ছিলাম এ বিন্দুতে, আগে তাপমাত্রা কত ছিল, এ বিন্দুর তাপমাত্রা, দ্যাট মিন্স আগে তাপমাত্রা ছিল টি নট। পরে গেছি কোথায়, বি বিন্দুতে, বি বিন্দুতে তাপমাত্রা কত হয়েছে 3 টি নট। পরিবর্তন কেমনে বের করে, শেষ বিয়োগ আদি না, শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা, এভাবেই তো বের করবো। তাহলে চলো লিখে ফেলি, লিখে ফেললেই তো হয়। শেষ তাপমাত্রা এ বি প্রসেসের শেষ বিন্দুকে বি বিন্দু, বি বিন্দুর তাপমাত্রা কত 3 টি নট। আদি তাপমাত্রা এ বি প্রসেসের আদি বিন্দুকে এ বিন্দুর তাপমাত্রা কত টি নট, তাই 3 টি নট বিয়োগ টি নট। ক্লিয়ার? ডেল কিউ এবি আমরা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, এন সিপি 2 টি নট। হ্যাঁ, এন সিপি 2 টি নট, রাইট। 2 টি নটের 2টারে আমি সামনে লিখতেছি, একটু সুন্দর করে লিখি। এটা কি লিখবো, সুন্দর করে লিখবো। হ্যাঁ, 2 এন সিপি টি নট। ক্লিয়ার? 2 টি নটই আসছে, 2টাকে সামনে লিখছি, ছকটাকে সামনে গুণ আকারে লিখছি, ঠিক আছে। আচ্ছা গেল। একই কাজটা এবার আমরা চলো অ্যাপ্লাই করি কার জন্য, আরেকটা সমচাপকে, আরেকটা সমচাপ প্রক্রিয়া হচ্ছে আমার সিডি। এই সিডি প্রক্রিয়ার জন্য কাজ করি। চলো সিডি প্রসেস, এই সিডি প্রসেসের জন্য লিখতেছি ডেল কিউ সিডি, এটাও সমচাপ, তাই এটার জন্য এন সিপি এগুলো লিখলাম, কারণ এটাও এন মোল গ্যাসের জন্য করা হয়েছে। গ্যাসের যে স্থির চাপে মোলের অপেক্ষিত এটাকে ধরে নিছি সিপি। এই প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন কত বলো। এই সিডি প্রক্রিয়ার জন্য শেষ কোনটা, সিডি প্রক্রিয়ার জন্য শেষ বিন্দু কোনটা, ডি। ডি বিন্দুর তাপমাত্রা কত, টি নট। হ্যাঁ, সিডি প্রক্রিয়ার জন্য, সি থেকে ডিতে আসছি, সিডি প্রক্রিয়ার জন্য আদি বিন্দু কোনটা, আদি বিন্দু হচ্ছে সি। সি বিন্দুর তাপমাত্রা কত 3 টি নট। তাহলে শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা, এভাবেই তো করতে হয় তাই না। তাহলে শেষ তাপমাত্রার ভ্যালু বিয়োগ আদি তাপমাত্রার ভ্যালু, টি নট মাইনাস 3 টি নট। তাহলে এটা কি আসবে, মাইনাস 100 আসবে, এটা সাবধান। তাইলে হ্যাঁ, শেষ বিয়োগ আদি তাপমাত্রা কেমনে বের করতে হয়, তাপমাত্রা পরিবর্তন সবসময় শেষ বিয়োগ আদি, ঠিক আছে। তাহলে এটা কত আসতেছে, মাইনাস 2 টি নট হবে তো, তাহলে মাইনাস 2 এন সিপি টি নট। ক্লিয়ার? তাহলে আমি ডেল কিউ এবি পেয়ে গেছি, ডেল কিউ সিডি পেয়ে গেছি। আমার এখন বাকি রইলো ডেল কিউ বিসি আর ডেল কিউ ডিএ বের করা। হ্যাঁ, ডেল কিউ বিসি আর ডেল কিউ ডিএ বের করা, এই দুইটা কি প্রক্রিয়া, এই দুইটা সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার জন্য ভাইয়া আমরা সূত্র শিখছি অলরেডি, সূত্র কিন্তু অলরেডি শিখা আছে। সমষ্ণ প্রক্রিয়ার জন্য কিসের সূত্র শিখা আছে, সমষ্ণ প্রক্রিয়ার জন্য ডেল ডাব্লিউ এর সূত্র শিখা আছে। কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ গতকাল ক্লাসে না পড়াইলাম। সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজের সূত্র মনে করে দেখো কি ছিল, এন আর টি লন ভি2 বাই ভি1। পড়ছি কিনা, পড়ছি, গত ক্লাসের সূত্র এটা। আচ্ছা তুমি বলতে পারো ভাইয়া আমরা তো বের করছিলাম তাপ, আপনি কাজে চলে গেলেন। একটু চিন্তা করে দেখো, সমষ্ণ প্রক্রিয়াতে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ, এরকম একটা কথা লিখছিলাম আমরা ওই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লাসটা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লাসটা। ওই সময় আমি বলছিলাম 4টি তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ সমচাপের জন্য লিখছিলাম, সম আয়তনের জন্য লিখছিলাম, সমষ্ণের জন্য লিখছিলাম, রুদ্ধতাপের জন্য লিখছিলাম। তখন লাইনটা খেয়াল করো,
আগের পাতা উল্টাও, পাতা উল্টাইলে দেখতে পাবা সমষ্ণ প্রক্রিয়া সুন্দর মতন লেখা আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র রূপটি হলো ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। কারণ কি সমষ্ণ প্রক্রিয়াতে ডেল ইউ থাকে না, ডেল ইউ জিরো। তো সমষ্ণ প্রক্রিয়াতে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এই ডেল ইউ যেহেতু জিরো তাই যাহাই ডেল কিউ তাহাই ডেল ডাব্লিউ। তার মানে এই যে আমরা সমষ্ণ প্রক্রিয়ার জন্য ডেল ডাব্লিউ এর যেটা সূত্র শিখছি ওইটা আর কেউ না, বরং ওইটা কার সূত্র? ওইটা ডেল কিউ এর সূত্র বলা যায়। মানে এই সূত্রটা ডেল ডাব্লিউ এর সূত্র, এটা ডেল কিউ এর সূত্র। কারণ সমষ্ণ প্রক্রিয়ায় যাহাই ডেল ডাব্লিউ তাহাই ডেল কিউ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাই না? তাহলে আমরা এই সূত্রটাকে ডেল ডাব্লিউ এর সূত্র বলতে পারি, যেমন ডেল কিউ এর সূত্র বলতে পারি। তো আমি এটাকে বলতে পারি না এটা ডেল কিউ এর সূত্র, সমষ্ণ প্রক্রিয়া ডেল কিউ এর সূত্র কি এটা? কারণ সমষ্ণ প্রক্রিয়া যাহাই ডেল ডাব্লিউ তাহাই ডেল কিউ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এটা একটা সাইড নোট গেল, এটা একটা সাইড নোট দিয়ে রাখবা। হ্যাঁ, এই অধিকারে তুমি লিখে দিছো ডেল ডাব্লিউ কে ডেল কিউ। আরেকটা জিনিস বলতে পারো, ভাই আমাদের এই চ্যাপ্টারে তো এই ম্যাথে তো আয়তন নিয়ে কোনো কথাবার্তা নাই, কিন্তু এখানে তো সমষ্ণ প্রক্রিয়ার সূত্রে শেষ আয়তন আদি আয়তনের ব্যাপার সেপার আছে, এইটা কি করব? এইটা কি করব? এখানেও একটা কথা আছে। মনে করে দেখো, গত ক্লাসে পড়ছিলাম একটা জিনিস, গত ক্লাসে আমি তোমাদের লিখে দিছিলাম এই রকম একটা কথা, বয়েলের সূত্র কোন প্রক্রিয়ার জন্য হয়? বয়েলের সূত্র কোন প্রক্রিয়ার জন্য হয়? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 হয় না? এটা কোন প্রক্রিয়ার জন্য? সমষ্ণ প্রক্রিয়ার জন্যই তো, তাই না? সমষ্ণ প্রক্রিয়ার জন্যই তো বয়েলের সূত্র সমষ্ণ প্রক্রিয়ার জন্য। আর সূত্রটা কি? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এখান থেকে তুমি যদি একটা কাজ করো, কাজটা কি? V2 বাই V1 এক পাশে করো, আরেক পাশে তাহলে কে থাকবে? তোমার P1 বাই P2 থাকবে না? P1 বাই P2 থাকবে কিনা? থাকবে, থাকবে। তাহলে আমার সাইড নোটটা হচ্ছে এখান থেকে ধরে এই পর্যন্ত, বুঝতে পারছো? সাইড নোটটা হচ্ছে এখান থেকে ধরে এই পর্যন্ত। এই সাইড নোটের অধিকারে আমি কি করতে পারি? V2 বাই V1 কে রিপ্লেস করে দিতে পারি কাকে দ্বারা? V2 বাই V1 যে কথা, P1 বাই P2 সেই একই কথা। আমার এই সূত্রে V2 বাই V1 আছে না? মুছে দাও। কি দিয়ে দিবা তার বদলে? তার বদলে কাকে নিয়ে আসবা? তার বদলে তুমি নিয়ে আসবা হচ্ছে P1 বাই P2 কে। কারণ যাহাই V2 বাই V1 তাহাই P1 বাই P2। কোন সূত্রে বা কোন শর্তে? সমষ্ণ শর্তে। আমি সমষ্ণের জন্যই কাজ করতেছি। তো দুইটা কাজ করছি কিন্তু এখানে, সূত্রটাকে দুইটা মডিফিকেশন করছি। ফার্স্ট অফ অল সূত্র ছিল ডেল ডাব্লিউ এর, বানাই দিছি ডেল কিউ এর, কারণ সমষ্ণ প্রক্রিয়ায় যাহাই ডেল কিউ তাহাই ডেল ডাব্লিউ। সেকেন্ডলি V2 বাই V1 ছিল, বানাই দিছি V2 বাই V1 কে P1 বাই P2। কারণ সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র খাটবে। বয়েলের সূত্র কি? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। ওখান থেকে V2 বাই V1 যে কথা, P1 বাই P2 একই কথা। তার মানে সূত্র দেখো চেঞ্জ করে দিলাম, মডিফাই করে দিলাম। ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়ার জন্য তার মানে এই সূত্রটা লেখা যাবে। এখন আমার ম্যাথের জন্য আমি রেডি, কারণ এই ম্যাথে চাপ নিয়ে কাজ কারবার, আমারও চাপ নিয়ে সূত্র। এই ম্যাথে ডেল কিউ নিয়ে কাজ কারবার, আমারও ডেল কিউ এর সূত্র। তো চলো শুরু করি আমরা। এখন আমরা যেটা করব, একে একে এক একটা সমষ্ণ প্রক্রিয়ার জন্য কাজ করব। তো প্রথমে আসি ডেল কিউ কে আছে? ডেল কিউ বিসি, বিসির জন্য কাজ করি। ডেল কিউ বিসি এই প্রসেসটার জন্য আদিকে বি, শেষকে সি, বি থেকে সিতে গেছি। এইটা সমষ্ণ প্রক্রিয়া। এইটার জন্য যদি আমি লিখি এই সূত্রটা, তাহলে এন তো এন এর মতন থাকবে, আর তো আর এর মতন থাকবে। দেখি তোমাদের কেউ বলতে পারে কিনা বিসি প্রক্রিয়া জুড়ে তাপমাত্রা কত? এই বিসি প্রসেস জুড়ে তাপমাত্রা কত ছিল বলো? বিসি প্রসেস জুড়ে তাপমাত্রা কত ছিল বলো? বিসি প্রসেস জুড়ে তাপমাত্রা কত? বি বিন্দুর তাপমাত্রা 3T নট, সি বিন্দুর তাপমাত্রা 3T নট। বিসি প্রসেসের প্রতিটি বিন্দুতে তাপমাত্রা হচ্ছে 3T নট। তাহলে এখানে কি তাপমাত্রা টি এর জায়গায় টি দিব নাকি 3T নট দিব? 3T নট দিব। ঠিক আছে? কি দিলাম? 3T নট দিলাম। এরপরে আসো লন। বিসি প্রসেসের P1 মানে কি? আদি চাপ। P2 মানে কি? শেষ চাপ। বিসি প্রসেসের আদি চাপ কে? বি বিন্দুর চাপ না সি বিন্দুর চাপ বলা? বিসি প্রসেসের আদি চাপ কে? বি বিন্দুর চাপ। আগে কই ছিলাম? আগে বি তে ছিলাম, পরে কই গেছি? সি তে গেছি। তাহলে বি বিন্দুর চাপ কত? দেখো বি বিন্দুর চাপ কত? 3P নট। তাহলে আদি চাপ হচ্ছে 3P নট। P1 মানে কি? আদি চাপ। আদি চাপ আমার কার চাপ? বিসির জন্য বি বিন্দুর চাপ। ঠিক আছে? কারণ এটাই আদি বিন্দু, আদি বিন্দুর চাপ হচ্ছে বি বিন্দুর চাপ।
3 পি নট বসাই দিলাম। এবার আসো বিসির জন্য শেষ বিন্দু কে, বিসি প্রসেসের শেষ বিন্দু কে, সি বিন্দু, এটা আমার শেষ অবস্থা। শেষ বিন্দুতে চাপ কত, শেষ বিন্দুতে চাপ কত, পি নট। তাহলে 3 পি নট বাই পি নট, 3 পি নট বাই পি নট লিখে দিলাম। তো এটা যদি লিখে দেই তাহলে এখানে আমরা এটা কি লিখে দিতে পারবো, এটা সমান সমান এন আর। আচ্ছা একটু বলে নেই, এটা কি 3 আছে না, 3 এন আর পি নট, এই 3টার সামনে নিছি, হ্যাঁ লন, এখানে দেখো পি নট কাটা 3, ক্লিয়ার, লন 3, ঠিক আছে ক্লিয়ার, লেখা বুঝছো? জাস্ট আমি কিছুই করিনি, জাস্ট ভ্যালুগুলো দেখে দেখে বসাইছি। আচ্ছা এবার আসো আমাদের লাস্ট জিনিসটা, ডেল কিউ কাকে বের করব, ডিএ। ডিএ আর একটা সমচাপ প্রক্রিয়া, এইটার জন্য আমি অ্যাপ্লাই করব কোন সূত্রটা অ্যাপ্লাই করব ভাইয়া, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো চলো অ্যাপ্লাই করা শুরু করি, লিখবো এন আর ডিএ। এই প্রক্রিয়া জুড়ে তাপমাত্রা কত ছিল ভাইয়া, সমান তাপমাত্রা বা সমষ্ণ তাপমাত্রাটা কত ছিল, টি নট, তাই না, টি নট তাপমাত্রা তার ছিল, তাই না, টি নট লিখে দিলাম। লন ডিএ, ডিএ প্রক্রিয়ার জন্য আদি বিন্দু কিন্তু ডি, তারপরে গেছি এতে, কারণ প্রসেসটার নাম হচ্ছে ডিএ, ডি থেকে এ, হ্যাঁ তাহলে ডি বিন্দুর তাপমাত্রা, ডি বিন্দুর চাপটা হবে আদি চাপ, এ বিন্দুর চাপটা হবে শেষ চাপ। আমার সূত্র কি বলে, সূত্র বলে লনের পরে বসাও আদি চাপ বাই শেষ চাপ। তাহলে আদি চাপ কে আমার এখানে, ডি বিন্দুর চাপ, ডি বিন্দুর চাপ কত, পি নট। শেষ চাপ কে আমার এখানে, এ বিন্দুর চাপ, এ বিন্দুর চাপ কত, 3 পি নট। ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে দেখো এখানে কিন্তু কাটাকাটি চলে যায়, কি কি কাটাকাটি চলে যায় ভাইয়া, পি নট কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কি 1/3, থাকে কি 1/3 থাকতেছে, ঠিক আছে 1/3 থাকতেছে। আমি একটু এটা ডুপ্লিকেট করলাম, 1/3 থাকতেছে, পি নট কাটাকাটি যেহেতু, লন 1/3। দেখি তো এইটা সবাই জানি কিনা, লন লন 1/3 কে কি আমরা লন 3 টু দি পাওয়ার -1 লিখতে পারি, লিখতে পারি, লেখা যায়। 1/3 মানে কি 3 টু দি পাওয়ার -1 না, 1/x মানে কি x টু দি পাওয়ার -1, তাহলে 1/3 মানে কি 3 টু দি পাওয়ার -1। আবার এই যে এই -1টা সামনে চলে যাবে না, সামনে চলে যাবে কিনা, এই -1টা সামনে চলে যাওয়া যায় না, মানে পাওয়ারটাকে সামনে নিয়ে যাওয়া যায়, তাহলে -ln 3 লেখা যায়, -ln 3 লেখা যায়। তার মানে লন 1/3 কে আমরা কি লিখতে পারবো, -ln 3 লিখে দিতে পারবো, তাই না, লিখে দিতে পারবো। তো আমরা তাই করতেছি যে লন 1/3 কে -ln 3 লিখবো, হ্যাঁ তাহলে এখানে লন 1/3 আছে না, এটার -ln 3 যদি লেখো তাহলে একবারে ভাই একটু এপাশে লিখতেছি -nr টি নট ln 3 থাকতেছে। দেখো তো লেখাটা বুঝছো কিনা, আমার এখানে ln 1/3 ছিল, এইটার বদলে আমি লিখে ফেলবো কি -ln 3, মাইনাস তো গুণ আকারে আছে, মাইনাস তো গুণ আকারে, -ln 3 গুণ আকারে, তো এই মাইনাসটা গুণ আকারে যেহেতু সামনে চলে আসছে মাইনাসটা, তাহলে -nrt নট ln 3, ঠিক আছে। তাহলে কিন্তু সবগুলা বের করা শেষ, সবগুলা যদি বের করা শেষ হয় তাহলে আমি এখন যেটা করব, এই সবগুলা এখানে বসাই দিব। আমি আলাদা আলাদাভাবে এখন সবকিছু জানি, সবগুলাকে এখানে চলো বসাই দিই, 1 বাই 1 বসাই দিই, হ্যাঁ প্রথমে আসি ডেল কিউ এবি কত 2ncp টি নট, হ্যাঁ তারপরে ডেল কিউ সিডি কত, ডেল কিউ সিডি কিন্তু মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ তাহলে ডেল কিউ সিডি হচ্ছে -2ncp টি নট, ঠিক আছে। তারপরে ডেল কিউ বিসি কত, প্লাস 3nr টি নট ln 3, ঠিক আছে। তারপরে ডেল কিউ ডিএ কত, ডেল কিউ ডিএ হচ্ছে -nr টি নট ln 3। সবগুলাকে জাস্ট দেখে দেখে লিখছি। এখানে দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু চলে যায় প্লাস মাইনাস, এখানে 3nr টি নট ln 3 আছে, এখানে -nrt, মাইনাস কিন্তু এটা, হ্যাঁ -nr টি নট ln 3 আছে। তাহলে দেখো ঘুরে ফিরে জিনিস কিন্তু একই, nrt নট ln 3, nrt নট ln 3, তিনটা nrt নট ln 3 থেকে একটা nrt নট ln 3 বাদ গেলে থাকবে কি দুইটা nrt নট ln 3 থাকবে। তাহলে থাকতেছে কি 2nr
টি নট লন 3 শেষ। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এটা কাকে পাইলাম আমরা? ডেল কিউ কে পাইলাম। এটা কাকে পাইলাম? ডেল কিউ কে পাইলাম। আবার দেখে আসছি যাহাই ডেল কিউ তাহাই ডেল ডাব্লিউ, যাহাই ডেল কিউ তাহাই ডেল ডাব্লিউ। তার মানে এটা কাকে পাইলাম আমরা? এটা আসলে পুরো প্রক্রিয়ার জন্য ডেল ডাব্লিউ কে পাইলাম। সম্পূর্ণ প্রসেসের জন্য ডেল কিউ যে কথা, সম্পূর্ণ প্রসেসের জন্য ডেল ডাব্লিউ সে একই কথা। ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ। অনেকগুলো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়েছে এই ম্যাথটার মাধ্যমে। ঠিক আছে? বুঝছো? সবাই লেখা হলে বলিও, সবাই লেখা হলে বলবা। ঠিক আছে? এটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ একটা। একবার নিজে দেখবা বাসায়, বাসায় একবার নিজে দেখবা, দেখবা যে সব পানির মতন পরিষ্কার। বুঝছো? ঠিক আছে, এবার চলো সামনের দিকে আগে। একদম মান কেন নিলাম না, মান কেন নিলাম না মানে বুঝি নেই তোমার কথাটা। মান তো দেয় নাই প্রশ্নে, কই নিলাম বা কই নিলাম না, মান তো প্রশ্নে দেয়নি। প্রশ্নে যেভাবে দিচ্ছে সেভাবেই অ্যান্সারটা আনছি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে চলো এবার সামনের দিকে আগাই। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত বুঝে গেলাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তাপ ইঞ্জিন। ফাইনালি আজকে ইঞ্জিনে ঢুকবো। আজকে আমাদের টার্গেট হচ্ছে তাপ ইঞ্জিনটা পরে ফেলা। তাপ ইঞ্জিনটা খুবই সহজ একটা জিনিস, খুবই ছোট একটা জিনিস, খুব বড় কিছু না, একদম সোজা, পানির মতন সোজা বা পানির মতন তরল আর কি, এত ভালো একটা জিনিস। দেখো, তাপ ইঞ্জিনের সিস্টেম, সিস্টেম প্রথমত কি আমরা অলরেডি পড়ছি যে আমাদের এই আলোচনায় সিস্টেম নরমালি দুইটা ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি বেলুন ভর্তি গ্যাস, একটা হচ্ছে কি পিস্টনে নরনক্ষম পিস্টন সহ সিলিন্ডারে আবদ্ধ কিছু গ্যাস। তাপ ইঞ্জিনের বেলায় আমরা সাধারণত এই নরনক্ষম পিস্টন, যেটা নড়তে পারে, উপরে উঠতে পারে, নিচে নামতে পারে, সহ সিলিন্ডারে আবদ্ধ এই গ্যাসটাকে সিস্টেম হিসেবে কনসিডার করব। এটাকে তোমরা বইগুলোতে দেখবা সিস্টেমটাকে বাংলায় এই নামে ডাকা হয়, কার্যনির্বাহক বস্তু। সিস্টেম যে কথা, কার্যনির্বাহক বস্তু একই কথা। সিস্টেম আর কার্যনির্বাহক বস্তু দুইটা সিনোনিম। ঠিক আছে? মানে পারিভাষিক শব্দ আর কি, ট্রান্সলেশন আর কি একটা। তো এটাকে আমরা ব্যবহার করবো। তুমি বলতে পারো ভাই এই ইঞ্জিনের কাজ কি? আমি তোমাদের একটা সিম্পল কাজ বুঝাই দিই, তাহলে তোমরা বুঝে যাবা যে আসলে এই ইঞ্জিন দিয়ে কি কি করা যাবে। তোমরা ফার্মেসিতে তুলা কিনছো কখনো? তুলা ফার্মেসি থেকে তুলা কিনলে দেখবা যে ফার্মেসির যে ওই যে নীল কালারের প্যাকেটগুলো থাকে, তুলাগুলার যদি খোলো, খুললে দেখবা যে অনেক কম্প্যাক্ট অবস্থায় আছে, চাপ দিয়ে রাখা, মানে তুলাগুলো একদম খুবই ঘনভাবে চাপ দিয়ে প্যাকেটজাত করা। এটা কিভাবে করে নরমালি? এই জিনিসটা কিভাবে করে? অবশ্যই হাত দিয়ে ধরে চাপ দেয় না। তুলা তো গাছ থেকে যখন নেয়, যখন প্রক্রিয়াজাত করে, তখন তো আর এত কম্প্যাক্ট অবস্থায় থাকে না। এটা নিশ্চয়ই হাত দিয়ে কেউ চাপ দিয়ে লাগায় না, এটা নিশ্চয়ই কি করে? মেশিন দিয়ে প্রসেস করে। ওই যে চাপ দেওয়ার কাজটা তুমি এই তাপ ইঞ্জিনকে ছেড়ে দিতে পারো, এই তাপ ইঞ্জিন তোমার ওই কাজটা করে দিতে পারবে। তুমি তাকে মোল্ডে সুন্দরভাবে নিয়ে এটার মধ্যে বসায় দাও, ও ওই চাপটা দিতে পারবে, যেটা আমার হাত দিয়ে পসিবল না। এত বেশি চাপ দেওয়াটা হাত দিয়ে পসিবল না, এরকম একটা কাজ করতে হবে। কিভাবে করে একটু দেখি, একটু তোমাদের অ্যানিমেশন দেখাই নিয়ে আসি, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? অ্যানিমেশনটা ভাইয়া দেখাই নিয়ে আসি, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, এটা আমি দেখাচ্ছি কিভাবে কাজ করে কি। হ্যাঁ, তো এটা তো নর্মালি সংকোচন প্রসারণ হবে, তাই না? এখানে তুমি যদি তাপ দাও, স্বাভাবিক গ্যাসটা আর এদিকে থাকবে না, গ্যাসটা প্রসারিত হয়ে পিস্টনটাকে উপরে ধাক্কা দিবে। উপরে যদি যে কিছুকেই রাখো, সেটাকে সে হিউজ পরিমাণে প্রেসার দিতে কিন্তু ক্যাপেবল। এই মেশিনটা কিন্তু এখানে তুমি যাকেই রাখো তাকে হিউজ পরিমাণে চাপ দেবে, কারণ উপরে তো একটা সলিড স্ট্রাকচার, সলিড একটা ফ্রেম। এখানে তুমি হাত রাখলে হাত দিয়ে চাপ দিয়ে একদম গলায় ফেলবে, এত চাপ দিতে পারবে এটা। যত বেশি তুমি হিট দিবা তত বেশি চাপ দিবে এখানে এসে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা ধরো একটা কাজ করব, এই মাঝখানটাতে কাকে রাখবো? মাঝখানটাকে ধরো তুলাকে রাখবো। তুলাকে রাখলাম, তুলাকে রাখে কি করব? আমরা গ্যাসে হিট দেওয়া শুরু করবো। এখানে হিট দিব, হিট দিলে
এই পিস্টনটা চাপ উপরে যাবে, এখানে তুলা থাকুক যাই থাকুক এটাকে চাপ দিয়ে সংকোচন করায় দিবে, সংকুচিত করে রাখবে। এইভাবে তাকে দিয়ে তুমি কি করতে পারো, তোমার কাজটা আদায় করে নিতে পারো, যে ও উপরে তুলাটাকে রাখছো, তুলাটাকে চাপ দেওয়ানোর কাজটা তাকে দিতে পারো, সে এটা করে দিবে। এখন প্রশ্ন হলো, এই অ্যানিমেশনটাতে যেমন সুন্দর করে সে যাচ্ছে আবার নিজে নেমে যাচ্ছে, সে কি নিজে থেকে নামবে? তুমি তাপ যখন তাকে দিছো, সে তো অনেক গরম, গরম হয়ে সে প্রসারিত হয়ে উপরের জিনিসটাকে চাপ দিয়ে ধরে রাখছে, সে তো আর নিজে থেকে নামবে না, সে চাপ দিয়ে ধরেই রাখবে, সে উপরের ফ্রেমটার সাথে চাপ দিয়ে ধরেই রাখবে। প্রশ্ন হলো এরপরে তুমি তাকে কিভাবে নামাবা? মানে এরপরে তুমি ওই তুলাটার কেমনে বের করবে? তো চাপ দিয়ে রাখছে, চাপ দেওয়ার দরকার ছিল, চাপ দিছে, এখন তোমার তুলাটার বের করে নতুন তুলা দিতে হবে না, আবার কাজ করাইতে হবে না, তাকে দিয়ে করাইতে হবে। তো তুমি কিভাবে এটা নামাবা বলো তো? এই নিয়ে আইডিয়া দেখি তোমাদের মধ্যে থেকেই চলে আসবে যে কথাটা আমি শুনতে চাচ্ছি। হ্যাঁ, সামিয়া বিনতে ইকবাল অলরেডি পারফেক্ট অ্যান্সারটা দিয়ে দিছে। আমি কিন্তু হাত দিয়ে প্রেসার দিয়ে বাইর করতে পারবো না। যদি হাতের এত শক্তি থাকতো তাহলে হাত দিয়ে খামাখা মেশিন দিয়ে তুলা চাপ দেওয়া দরকার কি ছিল? হাতের যদি এত শক্তি থাকতো তাহলে হাত দিয়ে তুলা চাপ দিতাম। এটা এই যে চারটাখানের কথা না যে হাত দিয়ে চাপ দিবা, প্লাস গরম তো আসি, এছাড়াও হাত দিয়ে চাপ দেওয়ার মতন এত সোজা বিষয় এটা না। তো কি করব আমরা? যেমন আগুন দিছি একটু আগে, প্রসারণ করাইছি, আমরা এরপরে বরফ দিব। নিচে কি করব? বরফ দিব বা তাপমাত্রা কমাবো। তাপমাত্রা যদি কমাই উল্টাটা ঘটবে। উল্টাটা ঘটবে মিন্স কি? এই জিনিসটা যেমন প্রসারিত হয়েছিল এই জিনিসটা তেমন সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে গেলে সেই নিচে নেমে গেলে আমি এই তুলাটা সরাইতে পারবো, দেন নতুন তুলা দিয়ে আবার বরফ সরাই দিয়ে আবার আগুন। তার মানে এটা একটা প্রসেস চলতে থাকতে হবে। তাহলে এখানে দেখো এই প্রসেসটার মধ্যে কি কি জিনিস আছে। ফার্স্ট অফ অল এই প্রসেসটার মধ্যে কি কি জিনিস আছে? ফার্স্ট অফ অল তোমার কি দিতে হয়েছে যে একটা শুধু কার্যনির্বাহক বস্তু না, সাথে আরো কি কি দিতে হইতেছে? সাথে তোমার একটা উচ্চ তাপমাত্রার একটু বড় করে দিই, দাঁড়াও। উচ্চ ধরে নাও T1, হ্যাঁ, উচ্চ T1 তাপমাত্রার তাপ উৎস। তাপ উৎস এটার নাম দিই আমরা কি? তাপ উৎস দিতে হইতেছে। তাপ উৎসটার কাজ কি? ওইটা আগুন দেওয়াটা আর কি। হ্যাঁ, তাপ উৎস মানে একটা খুবই হাই টেম্পারেচার জিনিস তুমি যদি নিচে বসায় দাও, মানে এটাকে এটার উপরে নিয়ে বসাই দাও, তাহলে এটা গরম, তো এটার সাথে এটা যখন লাগবে এই তাপটা এর মধ্যে যাবে, এ প্রসারিত হবে, চাপ দেওয়ার কাজটা করবে। এটা যেমন লাগতেছে, সাথে আরেকটা কি লাগবে? সাথে আরেকটা বরফ টাইপের জিনিস লাগবে, মানে ঠান্ডা একটা জিনিস লাগবে, তাই না? নিম্ন তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা ধরো T2, নিম্ন T2 তাপমাত্রার তাপ গ্রাহক লাগবে। তাপ উৎসর কাজ কি? তাপের উৎস হিসেবে সে কাজ করবে, তাপ সে প্রোভাইড করবে। তাপ গ্রাহকের কাজ কি? সে তাপ শুষে নিবে, বরফ টাইপের আর কি, সে তাপ শুষে নিবে, এটাকে লাগবে। এটাকে দিয়ে তুমি কি করো? সংকোচনের কাজটা করো, সো দ্যাট তুমি তুলাটা বের করে নতুন তুলা দিয়ে আবার ফার্দার কাজ করাইতে পারো। এটা দিয়ে তুমি কি করো? এটা দিয়ে তুমি কি করো? এটা দিয়ে তুমি চাপ দেওয়ার কাজটা অর্থাৎ প্রসারণের কাজটা করো। এটা প্রসারণের কাজটা করে, এটা সংকোচনের কাজটা করে। তাহলে এলিমেন্টস কয়টা লাগে তাপ ইঞ্জিনের জন্য? 3টা এলিমেন্টস। একটা হচ্ছে সিস্টেম নিজে, আরেকটা হলো উচ্চ তাপমাত্রার একটা তাপ উৎস, আরেকটা হচ্ছে নিম্ন তাপমাত্রার একটা তাপ গ্রাহক। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা ফার্স্ট স্টেপে কি করব? উচ্চ তাপমাত্রার তাপ উৎসে তারকে বসাবো, তাই না? উচ্চ তাপমাত্রার তাপ উৎসে একবার তাকে বসাবো, তারপরে সে কাজ করবে, কাজ করার পরে নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহকের উপরে তাকে বসাবো, সে সংকোচন করে দিবে, জিনিসটাকে সরাই দিবে। এই যে তার যে ওয়ার্ক ফ্লো, আমরা যে এই ওয়ার্ক ফ্লোটা ফলো করবো, এটাকে একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করি আমরা। এটাকে আমরা কি করি? একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করি। ডায়াগ্রামটা আমার সাথে সাথে একটু আঁকো, তাহলে তোমাদের লেখা হয়ে যাবে। ডায়াগ্রামটা আমাদের সাথে সাথে, আমরা তো পরীক্ষা হলে এই চিত্রটা আঁকবো না বা এইগুলো আঁকবো না, আমরা একটা ডায়াগ্রাম আঁকবো। তোমাকে যদি বলে তাপ ইঞ্জিনের মূলনীতি, তাপ ইঞ্জিনের ক্রিয়ানীতি ব্যাখ্যা করো, তুমি একটা ডায়াগ্রাম এঁকে দিলি, ফ্লো চার্ট এঁকে দিলি। ফ্লো চার্টের নাম শুনছো আইসিটিতে? একটা ফ্লো চার্ট যদি এঁকে দাও তাইলেই তোমার ওইটার ক্রিয়ানীতি ব্যাখ্যা করা হয়ে যাবে। আমরা ওইরকম একটা ক্রিয়ানীতি বা এই যে মাত্র যে কথাগুলো বললাম এটার একটা ডায়াগ্রাম বা ফ্লো চার্ট আঁকবো। চলো আঁকি। আমরা যখন প্রকাশ করি আঁকার ক্ষেত্রে, তোমরা যারা আইসিটি পড়ছো তোমরা জানো যে ফ্লো চার্টে কিন্তু ইচ্ছা মতো সিম্বল ইউজ করা যায় না, যেটা যে এরকম সেরকমই ইউজ করতে হয়।
আমরা তাপ উৎসটাকে চার কোণা বা রেক্ট্যাঙ্গেল দিয়ে ইউজ করি, তাপ গ্রাহকটাকে একটা চার কোণা বা রেক্ট্যাঙ্গেল দিয়ে ব্যবহার করি। হ্যাঁ, তাপ উৎস তাপ গ্রাহক এগুলা কি কি রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করব, মানে এগুলোকে বোঝানোর জন্য রেক্ট্যাঙ্গেল শেপ। আর সিস্টেমটাকে বোঝানোর জন্য আমরা একটা ওভাল শেপ ইউজ করব। ওভাল, এটা কি শেপ? ওভাল শেপ। সিস্টেম যে কাজ করে তাকে একটা ওভাল শেপে রিপ্রেজেন্ট করব। তাহলে এটা আমার কি তাপ উৎস, হ্যাঁ, আর এইটা আমার কি তাপ গ্রাহক। আমি লাল আর নীল দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, নীল মিন্স ঠান্ডা আর লাল মিন্স গরম আর কি। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার কি সিস্টেম। ঠিক আছে, তাহলে দেখো ঘটনাটা ঘটে কি, এই তাপ উৎস থেকে সে প্রথমে কি করে? তাপ নেয়। তাপ উৎস থেকে কি সে তাপ নেয় না? প্রথম ধাপ কি? কাজের প্রথম ধাপ কি? একদম কাজের প্রথম ধাপ, তুমি তুলাটা এখানে বসাইছো, প্রথমে তো সে সংকুচিত অবস্থায় থাকবে, প্রথমে তো নরমাল টেম্পারেচার। তুমি এখানে তুলা বসাইছো, তাপ উৎসর সাথে তাকে কানেক্ট করছো, কানেক্ট করলে তাপ উৎস তাকে তাপ দিছে, তাপ উৎস তাকে কি করছে? তাপ প্রয়োগ করছে, মানে এই জিনিসটা এটার নিচে রাইখে দিছো, সো এটার উপর যখন এটা বসছে এটা তাপ দিয়েছে। তাপ উৎস সিস্টেমকে তাপ দেয়, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে যেই পরিমাণের তাপ দিল এটাকে ধরে নেই আমরা, এটাকে আমরা ধরে নেই Q1, এটাকে আমরা কি বলি? Q1। তাহলে Q1 এর পরিচয় কি? লিখে ফেলো, সাইডে পরিচয়গুলো লিখে ফেলবা। হ্যাঁ, Q1 এর পরিচয় কি? তাপ উৎস হতে গৃহীত তাপ, গৃহীত তাপ, তাপ উৎস থেকে যত তাপ গ্রহণ করে সিস্টেম সেটা হচ্ছে Q1। আচ্ছা, এই তাপটা গ্রহণ করে সিস্টেম কি করছে? সিস্টেম প্রথমে নিজে প্রসারিত হয়েছে, নিজে প্রসারিত হয়েছে, এবং উপরে যদি তুলা বা কিছু রাখো বা কিছু না রাখলেও সে পিস্টনটারে উপরে তুলছে না, তার একটা কাজ করতে হয়েছে না? একটা কাজ হয়েছে কিনা? একটা কাজ হয়েছে, কৃত কাজ হয়েছে। সিস্টেম কি করে? এই যে Q1 পরিমাণ শক্তি সে পাইলো, এই শক্তিটা দিয়ে সে কাজ সম্পাদন করে, সে একটা সুনির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করে, সেটাকে আমরা W দিয়ে প্রকাশ করবো। এই অ্যারোটা বাইরের দিকে। কেন বাইরের দিকে? কারণ সিস্টেম পরিবেশের উপরে কাজ করে। সিস্টেম এই কাজটা কি পরিবেশের উপরে করে, সিস্টেম পরিবেশের উপরে করে, যেহেতু পরিবেশটাকে আমরা আউটওয়ার্ডস বাইরে দেখাই, সিস্টেম কাজটা করে পরিবেশের উপরে। ঠিক আছে, যেমন পিস্টনটাকে উঠানো বা তুলাকে সংকোচন করানো, যে কোনো টাইপের কাজ হইতে পারে, পরিবেশের উপরে সে কাজটা সম্পাদন করলো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এই Q1 এর কি পুরাটাই ব্যয় হয়ে যাবে কাজ করতে? সিস্টেম তাপ উৎস থেকে যে পরিমাণে তাপ গ্রহণ করবে তার কি পুরাটাই কাজে ব্যবহার হয়ে যাবে? কি মনে হয় তোমাদের? কমন সেন্স কি বলে? তোমাদের কমন সেন্স কি বলে? অনিন্দ্য মোহনতা বলছো না, মহিউদ্দিন বলছো না, আসলেই না। কারণ কি? এটা এমনিও বুঝতে পারবা তোমরা, এই যে Q1 আসছে, Q1 তাকে প্রসারণ করাইছে, প্রসারণে কৃত কাজ করছে, কৃত কাজ করে কিন্তু তাকে চাপ দিয়ে ধরে রাখছিল, তাকে কিন্তু চাপ দিয়ে ধরে রাখছিল তুলাটাকে, তখনও কিন্তু সে মানে চাপ দেওয়ার পরও সে কিন্তু ধাক্কা দিয়ে বসেছিল এখানে। পরে তার এনার্জিটা কমানোর জন্য, তার এই কিউটা কমানোর জন্য আমরা কি করছি? ফার্দার তাকে এই নিম্ন এটা সরাই দিছি পরে, এবং এইটার উপরে বসাইছি, এই বরফটার উপরে তাকে বসাইছি, কম তাপমাত্রা একটা বরফ, এটার উপরে তাকে বসাইছি। বসানোর ফলে কি হয়েছে? সে কিছু তাপ, মানে এই Q1 পরিমাণ তাপ তো নিয়ে সে প্রসারণ হয়ে বসেছিল, সে ওইটার কিছু তাপ সে কাকে? এই বরফটাকে, অর্থাৎ তাপ গ্রাহককে ছেড়ে দিল। কিছু তাপ সে কি করলো? পরে তাপ গ্রাহক বরাবর ছেড়ে দিছে, তাপ গ্রাহক বরাবর কিছু তাপ সে কি করলো? ছেড়ে দিল। এই যে ছেড়ে দিল, এইটা আসছে কোথা থেকে? এমন তো না যে সিস্টেম জন্মগতভাবেই শক্তিশালী, সিস্টেমকে তো আমরা শক্তি দিছি কাজ করার জন্য। শক্তিটা কে দিছে? ক্লিয়ারলি বললে তাপ উৎস দিছে। তাপ উৎস যে শক্তিটা দিছে ওইটার পুরাটা কাজের জন্য ব্যবহার হয় নাই, তার প্রসারণে কতই বা ব্যয় হয়েছে, চাপ দেওয়াতে কতই বা ব্যয় হয়েছে, ব্যয় হওয়ার পরেও তো আরো ছিল, যেটার কারণেই তো আমরা তার থেকে বের করতে পারতেছিলাম না, তুলা বলো বা এই জিনিসগুলোকে বের করতে পারতেছিলাম না। আমরা পরে বরফ দেওয়াতে না সে তাপ কিছু কমলে সে সংকুচিত, তারপরে বের করতে পারছে। তা সে কিন্তু এই অবস্থায় আর থাকে নাই, তাপ দেওয়ার পরে সে এই অবস্থায় ছিল, তাকে নামানোর জন্য আমার এক্সটার্নালি একটা বরফ দিতে হয়েছে, ওই বরফে সে কিছু পরিমাণ তাপ রিলিজ করে দিছে। এইটা আসছে কোথা থেকে? এই তাপটা আসছে কোথা থেকে? অবশ্যই ওরই একটা অংশ বিশেষ। এমন তো না সিস্টেম আগেই কিছু তাপ নিয়ে বসেছে, সিস্টেমে তো আমরা তাপ দিছি, তারপরে সে তাপ পাইছে, তাই না? সো ওরই একটা অংশ বিশেষ সে পরে আবার এখানে ছেড়ে দেয়।
তাহলে এই হচ্ছে ডায়াগ্রামটা, যেই ডায়াগ্রাম অনুসারে কি সিস্টেম বা তাপ ইঞ্জিন কাজ করে। এই যে আমরা মাত্র যেটা করলাম না, মাত্র যেই জিনিসটা আঁকলাম ওভারঅল, এটাকে আমরা বলি তাপ ইঞ্জিনের মূলনীতি। লিখে ফেলো তাপ ইঞ্জিনের মূলনীতি, এটা অনুধাবনে আছে। হ্যাঁ, তাপ ইঞ্জিনের মূলনীতিটি লিখো বা তাপ ইঞ্জিনের ক্রিয়ানীতি এমন ব্যাখ্যা করো, এই টাইপের আসলে তুমি জাস্ট এই চিত্রটা এঁকে দিলেই হবে। তাপ ইঞ্জিন এর এই ডায়াগ্রামটা, সিস্টেম থেকে সে তাপ গ্রহণ করে, তাপ উৎস সিস্টেম হিসেবে তাপ উৎস থেকে সে তাপ গ্রহণ করে, ওইটার কিছু অংশ সে কাজ করে এবং কিছু অংশ সে আবার ছেড়ে দেয়। কাকে? তাপগ্রাহকে। পুনরায় কাজ করার জন্য কিছু অংশ তাপ ছেড়ে দেয়। তাহলে আমরা বাকিগুলোর পরিচয় লিখে ফেলি। ডাব্লিউ এর পরিচয় কি? কৃতকাজ, সিস্টেম যে কাজটা করছে সেই কৃতকাজ, পরিবেশের উপরে সিস্টেম যে কাজটা করে। কিউ টু এর পরিচয় কি? কিউ টু এর পরিচয় কি? সিস্টেম কর্তৃক বর্জিত তাপ বা তাপ গ্রাহকে বর্জিত তাপ। হ্যাঁ, এটাকে ব্লু কালার দিয়ে দিই নাকি? এটাকে ব্লু কালার দিয়ে লিখি। তাপ গ্রাহকে বর্জিত তাপ, কিউ টু এর পরিচয়। তাপ গ্রাহকে বর্জিত, তাহলে কয়টা চলক? তিনটা। কিউ ওয়ান গৃহীত তাপ, কিউ টু বর্জিত তাপ, ডাব্লিউ কৃতকাজ। এই শর্টকাটে এভাবে মনে রাখবা, কিউ ওয়ান গৃহীত তাপ, কিউ টু বর্জিত তাপ, আর ডাব্লিউ কৃতকাজ। আচ্ছা, এই যে সিস্টেম তাপ নিল এবং দিল এবং কাজ করলো, সিস্টেম কি শক্তি নিত্যতা মানবে কি মানবে না? অবশ্যই মানবে। পৃথিবীর যে কোনো বস্তু মাত্রই তার শক্তি নিত্যতা মেনে চলতে হবে। শক্তি নিত্যতার ঊর্ধ্বে কিছুই নাই, সবাই শক্তি নিত্যতা মেনে চলতে হবে। এই সিস্টেমটা যদি শক্তি নিত্যতা মেনে চলে, এই সিস্টেমটা যদি শক্তি নিত্যতা মেনে চলে, আমি একটু এই জিনিসটা ইয়া করলাম, বলো তো শক্তি নিত্যতা মতে কি লেখা উচিত? সূত্রটা কি লেখা উচিত শক্তি নিত্যতা মতে? কি লেখা উচিত শক্তি নিত্যতা মতে? বলো। শক্তি নিত্যতা মতে গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। যে পরিমাণে তাপ আমি গ্রহণ, শক্তি নিত্যতা কি বলে? শক্তিকে সৃষ্টি করা যাবে না বা ধ্বংস করা যাবে না, এমন তো পসিবল না। আসছে 100 জুল তাপ, কাজ করছি 20 জুল, দিয়ে দিছি 200 জুল, পাইলাম 100, দিলাম 220, হইল? হবে না তো। শক্তি নিত্যতা মানে কি? যতটুকুই পাবো ততটুকুই দিব, বাড়ায়ও দিতে পারবো না, কমায়ও দিতে পারবো না। বাড়ায় দেওয়া মিন্স সৃষ্টি করে দেওয়া শক্তি, কমায় দেওয়া মিন্স ধ্বংস করে দেওয়া। সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যাবে না। তার মানে শক্তি নিত্যতা মতে যে পরিমাণের শক্তি তার মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ কিউ ওয়ান, সেই পরিমাণের শক্তি তার মধ্যে থেকে বের হবে, কাজ রূপে হোক তাপ রূপে হোক। ঠিক আছে? শক্তি নিত্যতা মতে যাহাই আসবে তাহাই বের হবে। তার মানে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস কিউ টু। এইটা তাপ ইঞ্জিনের সব থেকে ফান্ডামেন্টাল, সব থেকে প্রথম সূত্র। ঠিক আছে? তো এই সূত্রটাকে নর্মালি আমরা বইগুলাতে পাবো এইভাবে, ডাব্লিউটাকে তারা এক পাশে করে বাকি সব কিছুকে অন্য পাশে করে লেখে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু, অর্থাৎ কৃতকাজের সূত্র হিসেবে বইতে তোমরা এই জিনিসটা দেখতে পাবো, তাপ ইঞ্জিনের কৃতকাজের সূত্র। তাপ ইঞ্জিনের কৃতকাজ ইজ ইকুয়াল টু কি? কিউ ওয়ান মাইনাস কিউ টু। কিউ ওয়ান কে? কিউ ওয়ান হচ্ছে আমার গৃহীত তাপ, কিউ টু হচ্ছে বর্জিত তাপ। গৃহীত তাপ আর বর্জিত তাপ এই দুইটাকে যদি বিয়োগ করো, তাহলে একটা তাপ ইঞ্জিন কত কাজ করেছে, মোট কৃত কাজ কত, সেটা তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তোমরা কি কর্মদক্ষতা এই কথাটা শুনছো আগে? কর্মদক্ষতা, ইফিসিয়েন্সি, কর্মদক্ষতার সূত্রটা দেখি কেউ বলো তো, যারা শিখছো বলো দেখি। মানে ছোটবেলায় যা শিখছো সেটার আলোকেই বলো, আমি তোমাদের আলোকে বলে বেশিরভাগই একটা ভুল জিনিস শিখে আসে, সেই জিনিসটাকে জানতে চাই আমি। তোমরা ভুল জিনিস শিখে আসছো না সঠিক জিনিস শিখে আসছো, একটু জানতে চাই। বাংলা সূত্রটা বলো, বাংলায় কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু কি? কিভাবে লিখতাম? আচ্ছা আমি এটা লিখতেছি, বলো এটা কারেক্ট কিনা দেখি, তাহলে তুমি বুঝে যাবো তোমরা ভুল শিখছো না রাইট শিখছো। এটা কি কর্মদক্ষতা? কে কে একমত?
এটার সাথে কেউ একমত নাকি কেউ একমত না? বলো, এটা কি রাইট সূত্র? না, না, সবাই বলছো না। ভুল কোথায় এখানে? এখানে ভুলটা কোথায়? এটা যদি কর্মদক্ষতা হয়, এইটা কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট। ভুল কোথায় এখানে বলো? এটার ভুল কোথায়? সমস্যা কোথায় এখানে? এটা সমস্যা কোথায়? আচ্ছা, ইনপুট বাই আউটপুট, না না, ওইটাও ভুল। ইনপুট বাই আউটপুট তো কোনোভাবেই না। আচ্ছা, একদম ইন্টু 100%। আচ্ছা, ইন্টু 100% দিলাম, বলো এটা এটা ভুল না শুদ্ধ? এটা ভুল না শুদ্ধ? ইন্টু 100% যায় আসে না, ওটা দশমিকে আসুক শতকরা আসুক, ওইটা এমন না যে কর্মদক্ষতা দশমিকে না শতকরায় প্রকাশ করতে হয়, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এখন ভুল না রাইট? রাইট বলতেছে। এই যে আমি ভাবছিলাম একটু আগে, খুশি হয়ে গেছিলাম সবাই সঠিক শিক্ষা আসছে, এখন দেখি যে না, সবাই সেই ভুলের মধ্যেই আছে। 100%-এর জন্য তোমরা ভুল না বলছো, এটা তো আরো ভাইয়া কষ্ট পাইলাম। 100% তো ভাই এটা পার্সেন্টেজ, তুমি একটা জিনিসকে শতকরায় প্রকাশ করলে করো, না করলে নেই। এটাও ভুল, এটাও ভুল। সমস্যা কোথায় এখানে? এখানে আউটপুট বা ইনপুট দিছি। জীবনে ভাই যে কোনো প্রসেসে ইনপুট আর আউটপুট সমান, এটাই তো লিখছি। ইনপুট যা আউটপুটটা, তাই না? ইনপুট ঢুকছে কি Q1, বের হইছে কি W আর Q2। ইনপুট আর আউটপুট তো সারা জীবন সমান। কি ইনপুট আর আউটপুট যদি সমান না হয়, তাহলে তো শক্তি নিত্যতাই ভুল। শক্তি নিত্যতা সূত্র তাই বলছে, যে পরিমাণের আসবে সেই পরিমাণের যাবে। তাহলে পৃথিবীর যতগুলা ঘটনা ঘটে সব জায়গায় ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট। তাইলে সারা জীবন তোমরা ভুলই শিখছো আসলে। ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট না। এটা তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, দাঁড়াও একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এটা কি আঁকলাম ভাইয়া? একটা বাল্ব আঁকলাম, রাইট? একটা বাল্ব। এই যে একটা বাল্ব, বাল্বকে তুমি এনার্জি দিলা, কি দিলা? ইলেকট্রিক্যাল এনার্জি। কত জুল দিলা? কথার কথা, ধরে নাও 100 জুল। ধরে নাও 100 জুল এনার্জি দিলাম। কি এনার্জি দিলাম? ইলেকট্রিক এনার্জি দিলাম। এই বাল্ব আউটপুট দিল আমাকে হিট মানে তাপ, এন্ড আউটপুট দিল আমাকে লাইট। হিট এনার্জি সে দিল কথার কথা 40 জুল, লাইট এনার্জি সে দিল কথার কথা 60 জুল। ভাই আউটপুট আর ইনপুট সব সময় সমান হবে। দেখো ইনপুট কত? 100। আউটপুট কত? এটাও আউটপুট, এটাও আউটপুট। আউটপুট 100। যদি কেউ কর্মদক্ষতা জীবনে এভাবে শিখে থাকে আউটপুট বাই ইনপুট, তার জন্য কিন্তু আউটপুটও 100। 100 কেমনে? 40 যোগ 60, হ্যাঁ। আর ইনপুটও 100। তাহলে সারা জীবনই তার কর্মদক্ষতা 1 আসবে। সারা জীবনই তার কর্মদক্ষতা, যদি পার্সেন্টেজে লেখে, সারা জীবনই তার কর্মদক্ষতা 100% আসবে। তো এইভাবে করা যাবে না। তাহলে সমস্যাটা কোথায় এখানে? মেইন জিনিসটা হইলো, কর্মদক্ষতার মেইন কনসেপ্টটা হইলো আউটপুট বাই ইনপুট না, আউটপুট বাই ইনপুট না। তাহলে কি সঠিকটা? কি সঠিকটা হচ্ছে আউটপুটের আগে একটা শব্দ আসবে, সেই শব্দটা হলো ইফেক্টিভ। ইফেক্টিভ আউটপুট বাই ইনপুট, কার্যকর প্রাপ্ত ক্ষমতা বা প্রাপ্ত শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। কার্যকর কথাটা মিস করে গেছো, লভ্য কার্যকর এরকম কথাটা ছিল। কার্যকর কথাটা না থাকলে পুরো জিনিসটাই বৃথা। এখন এই ঘটনাটাতেই আসো, কার্যকর আর অকার্যকরের মধ্যে পার্থক্য বুঝে। তুমি কি বলো আম্মু শীত লাগতেছে, আব্বু শীত লাগতেছে, লাইটটা জ্বালাই দাও, এটা বলো? নাকি বলো যে আম্মু অন্ধকার, লাইটটা জ্বালাই দাও? কোনটা বলো তুমি? শীত থেকে বাঁচার জন্য লাইট জ্বালাও, নাকি অন্ধকার থেকে বাঁচার জন্য? অন্ধকার থেকে। তার মানে তোমার এখানে আউটপুট হিটও আউটপুট লাইটও, বাট তুমি কোনটার জন্য ইউজ করতেছো যন্ত্রটাকে? যন্ত্রটাকে তুমি ইউজ করছো কোন শক্তির জন্য? হিটের জন্য নাকি লাইটের জন্য? লাইটের জন্য। তা তোমার লাইটটা হচ্ছে ইফেক্টিভ আউটপুট। এটাও আউটপুট, এটাও আউটপুট। এইটাকে আমরা বলবো ইফেক্টিভ আউটপুট। আর এইটাকে উপরের এটাকে আমরা বলবো কি? ইনইফেক্টিভ আউটপুট। ইনইফেক্টিভ আউটপুট। দুইটাই আউটপুট, কোনোটাই আউটপুট না যে তা বলি নাই, দুইটাই আউটপুট। বাট একটা ইফেক্টিভ আউটপুট, একটা ইনইফেক্টিভ আউটপুট। আমরা যদি লাইটের, এই লাইটেরই কর্মদক্ষতা বের করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা করব যে এটা ইজ ইকুয়াল টু ইফেক্টিভ আউটপুট মানে 60 ডিভাইডেড বাই ইনপুট দিয়ে, তারপরে আমরা এটা আসবে হচ্ছে কত? 0.6। 0.6 কে যদি পরে পার্সেন্টেজে কেউ নেয়, তাহলে 0.6 ইন্টু 100, দ্যাট মিনস আসতে হচ্ছে 60%। বুঝছো? যদি বলে অপচয় কয় পার্সেন্ট, তাহলে তুমি তখন ইনইফেক্টিভ আউটপুট বা ইনপুট নিবা। এটাও আসতে পারে কত পার্সেন্ট অপচয় হয়েছে,
পার্সেন্টেজ অপচয় ইজ ইকুয়াল টু কি ইনএফেক্টিভ আউটপুট বাই ইনপুট, আর ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি ইফেক্টিভ আউটপুট বাই ইনপুট। আমরা শিখতেছি ইফিসিয়েন্সি, তাই ইফেক্টিভ আউটপুট বাই ইনপুট। 100% দেওয়া না দেওয়া ওগুলো ম্যাটার করে, এগুলো তো দশমিকে আসবে, নাইলে শতকরা আসবে, এটা তো জাস্ট একটা প্রকাশ, কিন্তু এমন তো না জিনিসটাও চেঞ্জ হয়ে গেল 100% দেওয়া না দেওয়াতে। ঠিক আছে, এই জিনিসটাই, এই ম্যাটটাই যদি জাস্ট চেঞ্জ করে দিতাম, এই ম্যাটটাই যদি আমি চেঞ্জ করে বাল্ব না দিয়ে সাপোজ হিটার দিতাম, বলো তো ম্যাথটা চেঞ্জ হয়ে যেত না? যন্ত্র চেঞ্জ করলে ম্যাথ চেঞ্জ, যন্ত্র চেঞ্জ করলে ম্যাথ চেঞ্জ, তাই না? এখন তোমার ইফেক্টিভ আউটপুটকে লাইট, হিটারেও তো লাইট জ্বলে, বাট লাইট মানে কি লাল বর্ণের আলো বের হয় তো, তাই না? যে যখন সামনের মাথাটা অনেক বেশি উত্তপ্ত হয়ে যায় তখন তো একটু হইলেও লাল আভা বের হয়, তাই না? তো আমরা হিটারকে ব্যবহার করি কিসের জন্য? লাইটের জন্য না, হিটের জন্য। তখন আমার এটা হবে ইফেক্টিভ আউটপুট, এটা ইনএফেক্টিভ। তার মানে যন্ত্রের উপর ডিপেন্ড করে কোনটা ইফেক্টিভ আউটপুট, কোনটা ইনএফেক্টিভ আউটপুট। তখন হিটার যদি এই যন্ত্রটা হইতো, এই সেম ম্যাটটা, তখন কর্মদক্ষতা আসতো ইফেক্টিভ আউটপুট বাই ইনপুট। ইফেক্টিভ আউটপুটের ঘরে তখন তুমি হিট এনার্জি বসাইতা, আর ইনপুটের ঘরে যেটা তুমি পাচ্ছ সেটা বসাইতা। ক্লিয়ার? সো সাবধান, সাবধান, কোন যন্ত্র সেটা বুঝে তারপরে কর্মদক্ষতা বের করতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে এবার আমরা আসি আমাদের তাপ ইঞ্জিন আলোচনাটাতে। বলো, আমরা কর্মদক্ষতাকে তাহলে শিখলাম, কর্মদক্ষতায় যে ভুলটা ম্যাক্সিমাম শিখি থাকি সেটাও দূর করলাম। হ্যাঁ, তাহলে কর্মদক্ষতার সূত্র এখন থেকে জীবনেও বলবো না আউটপুট বা ইনপুট, সারা জীবন বলবো কি ইফেক্টিভ আউটপুট বা ইনপুট। এখন আমাকে বলো ইফেক্টিভ আউটপুট বা ইনপুট, এইখানে ইফেক্টিভ আউটপুট কোনটা? এটাও আউটপুট, এটাও আউটপুট, এটাও আউটপুট, এটাও আউটপুট। কোনটা ইফেক্টিভ আউটপুট, কোনটা ইনএফেক্টিভ আউটপুট? বলো। ইফেক্টিভ আউটপুট, আমি যন্ত্রটা চালাইছি কেন? বরফ গলতে আমার দেখতে ভালো লাগে, বরফ গলতে দেখতে ভালো লাগে এর জন্য। এটা তো বরফ লাগাই দিলাম, বরফ কিছু তাপ নিয়ে নিল, সেই তাপটা, ওইটা তো না। আমি জ্বালাইছি কিসের, যন্ত্র চালাচ্ছি কিসের জন্য? ওই যন্ত্রটার মাধ্যমে তুলাকে চাপ দিব দেখে, অর্থাৎ পরিবেশের উপরে কাজ করব দেখে, মানে এই ডাব্লিউটার জন্য। তাহলে ডাব্লিউটা হচ্ছে আমার কি ইফেক্টিভ, আর এই কিউ2টা হচ্ছে কি আমার ইনইফেক্টিভ। ইনএফেক্টিভকে বাংলায় বলে অপচয়, এটা হচ্ছে অপচয়, হ্যাঁ, বা ইনইফেক্টিভ। আর ইফেক্টিভের বাংলা হচ্ছে কার্যকর। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই ইটায়ের সূত্র তাপ ইঞ্জিনের বেলায় কি হবে বলো? তাপ ইঞ্জিনের ইটায়ের সূত্র কি? তাপ ইঞ্জিনের ইটায়ের সূত্র হচ্ছে W ডিভাইডেড বাই ইনপুট। ইনপুট কত? ইনপুট হচ্ছে আমার Q1। হ্যাঁ, অনেকে এটাকে আবার এইভাবেও লিখে ফেলে, W কে যেহেতু ভাঙায় লেখা যায় কি এই জিনিসটা, Q1 বিয়োগ Q2 লেখা যায় না? লেখা যায়। W কে ভাঙাই যে এটা লিখলাম, আর Q1 তো Q1ই। তো অনেকে এটাকে এই ফরম্যাটে লিখে, এটাকে আবার ভাঙায় এভাবে না লিখে Q1 বাই Q1 বিয়োগ Q2 বাই Q1। দ্যাট মিনস একবারে যদি লিখি ভাইয়া এরকম লিখে 1 মাইনাস Q1 বাই Q1 মানে 1 বিয়োগ Q2 বাই Q1, এইভাবে লিখে। তো আমরা কর্মদক্ষতার সূত্র হিসাবে এই দুইটা সূত্রকেই মনে রাখবো। ঠিক আছে, এই দুইটা সূত্রকেই মনে রাখবো। আর পার্সেন্টেজের বিষয়টা যেটা আমি বরং আরো বলবো, পার্সেন্টেজে যদি প্রশ্নে দেওয়াও থাকে বলতে পারে 70% কর্মদক্ষতা বিশিষ্ট একটি যন্ত্র, হ্যান বললো। তুমি যখন ম্যাথ করবা এটাকে পার্সেন্টেজ বিবর্জিত অবস্থায় ব্যবহার করবা, অর্থাৎ 70% মানে কত? 70/100, 0.7, এটার জায়গায় 0.7 বসায় ম্যাথ করবা। আর পার্সেন্টেজ যদি লাস্টের লাইনে নেওয়া লাগে তাহলে আগে তুমি দশমিকে ম্যাথটা করে ফেলবা, পরে শেষ লাইনে 100% দিবা। আমি কখনো পছন্দ করি না সূত্রের সাথে 100% গুণ দেওয়াটাকে, কারণ এটা খামাখা সূত্রের একটা প্যাচ। ভাই দশমিক থেকে পার্সেন্টেজে নিব, এটা তো যে কাউরেই নিতে পারি, ওটা তো একটা 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিলেই হয়। আবার পার্সেন্টেজ থেকে কাউকে দশমিকে নিব 100 দিয়ে ভাগ দিয়ে দিলেই হয়। এটার সাথে তো আর সূত্রের সম্পর্ক নেই, সূত্র এটা প্লাস ইন্টু 100% দিছি কিনা ওইটা না। ঠিক আছে, ওকে। লিখা হলে বলিও, সবাই লিখা হলে বলবা। ঠিক আছে, তো চলো ঝটপট কিছু ম্যাথ করে ফেলি, ঝটপট কিছু ম্যাথ করে ফেলি। এই হচ্ছে সুদ কনসেপ্ট, আর কোনো কনসেপ্ট নাই। এই হচ্ছে কনসেপ্ট, আর কোনো কনসেপ্ট নাই। হ্যাঁ, শুরু করি আমরা, বিসমিল্লাহ করি এই ম্যাথটা দিয়ে। সবাই প্রশ্নটা তুলে ফেলো ফার্স্ট, ম্যাথ করতে পারবো ঝটপট, একদম সময় লাগবে না, দ্রুত তুলে ফেলো দ্রুত।
কি বলছে, কোন তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 70%, ইঞ্জিনটি যদি তাপগ্রাহকে 6000 জুল তাপ বর্জন করে তবে ইঞ্জিনটি দ্বারা কৃত কাজ কত? কোন তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 70%, এটা দেওয়া আছে। হ্যাঁ, ইঞ্জিনটি যদি তাপগ্রাহকে 6000 জুল তাপ বর্জন করে, বলো তো এইটা কিসের ডাটা? এটা কিসের ডাটা ভাইয়া? এটা Q1 না Q2? কি এটা, কোনটা Q1 না Q2? তাপ বর্জন, বর্জিত তাপ মানে Q2 দেওয়া আছে 6000 জুল। তবে ইঞ্জিনটি দ্বারা কৃত কাজ কত, মানে তোমার কাছে জানতে চাইছে W কত। ঠিক আছে, আচ্ছা। তো আমরা তো সবাই ফর্মুলা জানি, ফর্মুলা সবাই শিখছি। আমরা যেহেতু W বের করতে চাই, কি করব বলো? আমরা W যদি বের করতে চাই, W = Q1 - Q2 দিয়ে বের করা যায়, রাইট? তাই না? এটা দিয়ে বের করা যায়। যদি কোনোভাবে Q1 Q2 পেয়ে যায় তাহলে W পেয়ে যাব। এখন প্রশ্ন হলো, প্রশ্নে তো Q2 আছে বাট Q1 নাই। Q1 যদি কোনোভাবে পেয়ে যায়, W যেহেতু দরকার, Q2 আছে, Q1 যদি কোনোভাবে পেয়ে যায় তাহলে ম্যাথ শেষ। তো Q1 কিভাবে পেতে পারি? ইটার সূত্রকে সাহায্য হিসেবে নিতে পারি। এটা = আমরা জানি 1 - Q2/Q1, তাই না? আচ্ছা, তো এখন এটাকে আমি বলছি তোমাদের পার্সেন্টেজে থাকলে দশমিকে নিয়ে ব্যবহার করবা। 70% মানে কি? 70% মানে কি? দশমিকে নাও। 70% কি বলা যায়? 70/100। পার্সেন্টেজ সাইনকে 1/100 মতন চিন্তা করা যায়, ঠিক আছে? তো 0.7, রাইট? 0.7। তাহলে আমার এটা কত? 0.7 = 1 - Q2/Q1। Q2 এর ভ্যালু কত? Q2 এর ভ্যালু হচ্ছে 6000। Q1 চলে আসবে কিনা? Q1 100 সমীকরণ 51 দিয়ে ডিরেক্ট Q1 বের করে ফেলো। হ্যাঁ, 100 সমীকরণ 51 দিয়ে ডিরেক্ট Q1 বের করে ফেলো। কত আসে দেখো। কত আসছে? 20,000 জুল। তো 20,000 জুল এখানে চলে আসুক এবার। Q1 এর ভ্যালু কত? 20,000 মাইনাস Q2 তো আসেই 6000, তাহলে আসবে কত? 14,000। 20,000 থেকে 6000 বাদ গেলে 14,000। বাস, শেষ। এটাই তোমার ম্যাথ, এটাই তোমার কাছে জানতে চাইছে, ঠিক আছে? 14,000 জুলে আসছে নিশ্চয়ই, সব এই সাইকেল জুল চলে আসবে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার, ওকে, বুঝছো? আচ্ছা, দেখি তো তোমাদের মাথায় একটা প্রশ্ন আসছে নাকি আসে নাই কারো? আমরা এর আগে যখন ম্যাথ করতাম, এই ম্যাথ তো শেষ, এই ম্যাথ ডান। একটা কথা বলবো জাস্ট, ম্যাথ করতাম আমরা Q2 গৃহীত তাপ হইলে প্লাস দিয়ে নিতাম, বর্জিত তাপ হইলে মাইনাস দিয়ে নিতাম। কেন আমরা -6000 লিখি নাই বলো তো দেখি? এটা তো বর্জিত তাপ, বর্জিত তাপ তো মাইনাস দিয়ে লেখার কথা, কেন লিখিনি বর্জিত তাপ? বলো তো, নাকি ভুল করছি? তাপ গ্রহণ হইলে প্লাস, তাপ বর্জন হইলে মাইনাস পড়ছি তো, কিন্তু কেন এটা করি নাই? আমি কেন ডিরেক্ট ভ্যালু নিয়ে করছি? কারণ আগে আমরা যেটা নিয়ে কাজ করতাম, আগে আমরা যেই চলকের মধ্যে ভ্যালু বসাতাম সেই চলকটা ছিল ∆Q, তাপের পরিবর্তন। ∆Q এর মধ্যে গৃহীত হইলে প্লাস, বর্জিত হইলে মাইনাস। সিস্টেম যদি তাপ গ্রহণ করে প্লাস, সিস্টেম যদি তাপ বর্জন করে মাইনাস নিতে হবে। হ্যাঁ, প্লাস মাইনাস নিয়ে করব ∆Q এর জন্য। হ্যাঁ, বাট Q2 এর পরিচয় কি ধরছি আমরা? Q2 এর পরিচয়ই বর্জিত তাপ, পরিচয়ই বর্জিত তাপ। যার পরিচয় ধরো আমরা মনে করে দেখো, ছোটবেলায় এরকম করতাম, পশ্চাৎ বেগ বললে কি আর মাইনাস নিবা? পশ্চাৎ বেগ কথাটা বললে কি আর মাইনাস নেই? পশ্চাৎ বেগ না। তুমি যদি ভিকেই বলো পশ্চাৎ বেগ আবার মাইনাসও, তাহলে তো হইলো না। তুমি জিনিসটা এইভাবে হইলো আর কি, তুমি বললে আমার লস গেছে -10 টাকা, তাহলে তো বেসিক্যালি মাইনাসে মাইনাসে প্লাস মানে লাভ হয়েছে। তুমি যদি বলো আমার লস গেছে 10 টাকা, ওকে, বা আমার টাকার পরিবর্তন -10 টাকা, এটাও ওকে, কিন্তু মিক্স করতে পারবা না। তো আমরা এই চ্যাপ্টারের তাপ ইঞ্জিন কনসেপ্টটা যখন করি, মাথায় রাখি, কান খুলে শুনে, এটা Q1 Q2 পরিচয়ই ধরে নিই গৃহীত তাপ না বর্জিত তাপ। তাই Q1 Q2 যেহেতু পরিচয়তেই ধরে নেওয়া গৃহীত না বর্জিত, তাই এগুলো নিয়ে যখন ম্যাথ করা হয় তখন শুধু ভ্যালু নিব, Q1 Q2 দিয়ে যখন ম্যাথ করব তখন শুধু মান নিব, প্লাস মাইনাস নিব না।
এই জিনিসটা বেশিরভাগ ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসরা ওভার থিঙ্ক করে ম্যাথগুলোকে, তখন এই ভুলটা করে ফেলে বেশিরভাগ। তো আমি ক্লিয়ার করে দিলাম, ডেল কিউ নিয়ে যখন ম্যাথ আসবে, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, ওগুলো নিয়ে যখন ম্যাথ করবা তখন প্লাস মাইনাস নিয়ে ভাববা, ভাবতেই হবে, নাহলে ভুল যাবে। আর তাপ ইঞ্জিনের Q1 Q2 নিয়ে যখন ম্যাথ করবা তখন প্লাস মাইনাস নিয়ে ভাবা দরকার নেই, শুধু ভ্যালু নিবা, কারণ Q1 পরিচয়টার মধ্যেই আছে গৃহীত তাপ প্লাস অটোমেটিক, Q2 পরিচয়টার মধ্যেই আছে বর্জিত তাপ, আবার মাইনাস বললে এটা কিন্তু গৃহীত বুঝাবে, বর্জিত তাপ -20 জুল -6000 জুল, এটা কিন্তু গৃহীত বুঝাবে, উল্টা উল্টা হয়ে যাবে, বুঝছো? সো এই কারণে আমি বললাম যে Q1 Q2 নিয়ে যখন ম্যাথ করবো তখন মাইনাস নেওয়া দরকার নাই, শুধু ভ্যালু নিব, শুধু ভ্যালু নিব, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, আরো কয়েকটা ম্যাথে যাই। বোর্ডের একটা ম্যাথ দেখি, সবাই এই ম্যাথটা তুলে ফেলো ফার্স্ট, সবাই এই ম্যাথটা ফার্স্ট তুলে ফেলো, ফার্স্ট তুলে ফেলো এই ম্যাথটা। অনিত মোহন দাস ভাই, ফার্স্ট ম্যাথে কিউ ডাব্লিউ এর আগে প্লাস মাইনাস দ্বারা সংকোচন প্রসারণ বোঝায়, তাহলে মোট মান নির্ণয়ে মডুলাস কেন নিলাম? ওইখানে তো আসবে, ওইটা ডেল কিউ বের করতেছিলাম না, ডেল কিউ মিন্স কি? পরিবর্তন। যদি কোনো কিছু প্লাস হিসেবে আসে তাহলে প্লাস, কোনো কিছু মাইনাস হিসেবে আসলে মাইনাস নিতে হবে না? নিতে হবে তো। ওখানে আমরা তো ওই ম্যাথটা যখন করছিলাম ডেল কিউ দিয়ে করছিলাম, আমরা তো কিউ দিয়ে করি নাই, ডাব্লিউ দিয়ে করি নাই। ডেল কিউ ডেল ডাব্লিউ দিয়ে করলে অবশ্যই প্লাস মাইনাস এর নিতে হবে। লিখছো প্রশ্নটা? লিখছো কি বলছে? কি বলছে? বলছে একটি তাপ ইঞ্জিনের গৃহীত তাপ ও বর্জিত তাপের অনুপাত 5:2, গৃহীত তাপ আর বর্জিত তাপের অনুপাত, দ্যাট মিন্স কি দেওয়া আছে? Q1/Q2, গৃহীত তাপ বাই বর্জিত তাপ, তাই না? গৃহীত তাপ আর বর্জিত তাপের অনুপাত মানে Q1/Q2 দেওয়া আছে 5:2 মানে 5/2, 5:2 মানে 5/2। উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতা 70% হয়। তাপমাত্রা নিয়ে আমার তেমন কোনো কাজ নেই, কারণ তাপ ইঞ্জিনের ফর্মুলায় তাপমাত্রার হিসাব নাই, তাপের হিসাব আছে। দক্ষতাটা নিয়ে আমার কাজ আছে, দক্ষতা দেওয়া আছে 70%। ইঞ্জিনটি তাপ উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে, গৃহীত তাপটাও নেওয়া আছে, Q2 দেওয়া আছে। বললো ইঞ্জিনটির দক্ষতা বের করতে। ইঞ্জিনটার গ নাম্বার প্রশ্নে বেসিক্যালি এই তথ্যগুলোর কোনো কাজ নাই, তোমার এই রেশিওটা হইলেই কাজ হয়ে গেছে, এই রেশিওটা হইলেই আর কিছু লাগে না, কারণ তোমরা গ নাম্বারে কি চাইছে? কর্মদক্ষতা, হ্যাঁ ঠিক আছে। ইঞ্জিনটার দক্ষতা এটা হচ্ছে পরের দক্ষতা আর কি, এটা পরের শেষ দক্ষতা, এটা হচ্ছে আদি দক্ষতাটা চাইছে প্রশ্ন পরে, যেটা বুঝলাম এটা আদি দক্ষতাটা চাইছে, হ্যাঁ। তো আদি দক্ষতাটা কত? বাড়ানো কমানোর আগে দক্ষতাটা কত ছিল? যেহেতু বাড়ানো কমানোর আগে গৃহীত তাপ আর বর্জিত তাপের অনুপাত দেওয়া আছে, গৃহীত তাপ বর্জিত তাপের অনুপাত, দ্যাট মিন্স 1 - Q2/Q1, ফর্মুলা তো পড়ছি সবাই, কর্মদক্ষতার ফর্মুলা পড়ছি না? ফর্মুলাটাই লিখলাম, লিখে আমি এখন জাস্ট ভ্যালুগুলো বসাই দিব। 1 - Q2/Q1 তো লাগবে, আর আমার এখানে দেওয়া আছে Q1/Q2, তো এটাকে আমি উল্টাই দিলে Q2/Q1 হয়ে যাবে, এটাও উল্টাই যাবে, তখন 2/5 হয়ে যাবে। তো আমার এখানে আসবে কি 1 - 2/5। তো 1 - 2/5 দেখো ক্যালকুলেটরে করে কত আসে। 1 - 2/5 আসে 0.6। কত আসছে? 0.6। 0.6 কে পরে পার্সেন্টেজে যদি নিতে চাও নিয়ে নিতে পারো, পার্সেন্টেজ যদি নিতে চাও পরে নিয়ে নিতে পারো। কি করবা? পার্সেন্টেজে নেওয়ার জন্য 100 দিয়ে গুণ দিবা এবং পার্সেন্টেজ সাইনটা দিবা, মানে পার্সেন্টেজ সাইন নিজে 1/100 মতন কাজ করে। তাহলে 100 দিয়েও গুণ দিলাম, পার্সেন্টেজ সাইনও নিলাম, তাহলে বেসিক্যালি 100 দিয়ে গুণ দাও এবং 100 দিয়ে ভাগ দাও আর কি, হ্যাঁ। তাহলে এটা কত? 0.6 × 100, দ্যাট মিনস 60%, 60%, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ওকে ফাইন। এবার চলো সামনের দিকে আগে, হ্যাঁ। আচ্ছা, এটা ইঞ্জিনটি তাপ উৎস থেকে এত তাপ গ্রহণ করে, এটা Q2 না, এটা Q1, সরি। যদিও এটা লাগে না আমাদের, এটা লাগে না আমাদের, এই জিনিসটা দরকার পড়ে না, বুঝছো? গৃহীত তাপ তো, তাই Q1।
আচ্ছা, এবার আইআইটির একটা প্রবলেম সলভ করি। দেখো প্রশ্নটা আসছে কত সালে, সালটা দেখো খালি 64, মানে এটা মনে করো যে আমাদের দাদাদের পিরিয়ডের এই জিনিসটা। হ্যাঁ, যাই হোক প্রশ্নটা তুলে ফেলো, দাদাদের পিরিয়ডে এটা আসছে। ঠিক আছে, সবাই প্রশ্নটা তুলে ফেলো। সবাই প্রশ্নটা তুলে ফেলো ফার্স্ট। এটাই লাস্ট ম্যাথ আজকের, এটাই আজকের লাস্ট ম্যাথ। লেখা হইলে বলিও, লিখা হলে বলবা। নাসিম বলছো ল্যাপটপ ঠিক করছেন পরে, ল্যাপটপ তো ঠিকই আছে আমারটা। তোমরা কি মানে অনেক আগের পোস্টের কথা বলতেছো, 2000 সালে, যেটা এই 20 সালের দিক দিয়ে, তারও আগে তো 19 সালের দিক দিয়ে, ওইটার কথা বলতেছো মনে হয়। হ্যাঁ, ওই ল্যাপটপটা পরে কি হয়েছে, ওইটার স্টোরিটা কি আমি বলি। ওইটা তো পরে আমার ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে তো আমি পোস্ট দিছিলাম এটা। তো যেই দোকান থেকে আমি ল্যাপটপ কিনছিলাম, কম্পিউটার মিনিয়া বিডি নাম ছিল দোকানটার, তো ওই দোকানের যে ওনার, উনি এই পোস্টটা ওনার চোখে পড়ে। তো উনি পরের দিন আমাকে ডাক দেয় ওনাদের শপে। ডাক দিয়ে উনি বলেন যে ভাই আপনার এই পোস্টটা দেখলাম, তো আমরা চাই যে আপনাকে এই ল্যাপটপটা এক্সচেঞ্জ করে নতুন একটা ল্যাপটপ গিফট দিতে। তো আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি ল্যাপটপটা নিয়ে আসেন, আমরা এটা আপনাকে গিফট দিতে চাই, কারণ আপনি যেহেতু একটা ভালো কাজ করতেছেন, স্টুডেন্টসদেরকে ফ্রিতে পড়াচ্ছেন, তো ওই সময় ফ্রিতে পড়াতেন। তো এরপরে ওনারাই এটা নিয়ে এক্সচেঞ্জ করে গিফট দেয় নতুনটা। অ্যান্ড ওই ল্যাপটপটা এখনও আছে, ওই ল্যাপটপটা এখনও আছে। ইনফ্যাক্ট তোমাদের স্লাইডগুলোও মাঝে মাঝে এটাতে বানায়। ওকে, লেখা হয়েছে। লেখা হইলে দেখো এখানে কি বলছে, বলছে একটি আদর্শ গ্যাসকে 4টি ধাপের সাহায্যে একটি আবর্ত পদ্ধতির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হলো। এই 4টি পদ্ধতিতে গৃহীত তাপের পরিমাণ যথাক্রমে ডেল কিউ1 দেওয়া আছে, সরি কিউ1 দেওয়া আছে 5960 জুল, কিউ2 দেওয়া আছে -5585 জুল। এইখান থেকে একটা তথ্য মাথায় নিতে হবে, প্লাস মাইনাস দিয়ে দিছে স্যাররা, প্লাস মাইনাস স্যাররা ব্যবহার করে দিছে। প্লাস মাইনাস স্যাররা ব্যবহার করে দিলে, আমি তোমাদের একটু আগেই একটা কথা বলছিলাম যে গৃহীত তাপ বর্জিত তাপ, এভাবে যদি চিন্তা করো প্লাস মাইনাস নিব না, শুধু ভ্যালু নিব। যেহেতু এই প্রশ্নটার মধ্যে প্লাস মাইনাস সহ নিছে, তার মানে এটা কিউ না, এটা আসলে কি, ক্লিয়ারলি বললে ডেল কিউ। এগুলো আসলে কি, ডেল কিউ। এগুলো আসলে কি দিয়ে দিছে কিউ দিয়ে, বাট প্লাস মাইনাস যেহেতু আছে সেখান থেকে বুঝে নিতে হবে এটা আসলে কি ডেল কিউ। মানে ধরো তুমি লাইনটা এভাবে পড়লেই বুঝতে পারবা, গৃহীত তাপের পরিমাণ কিউ1 5960 জুল, মানে কি এটা আসলেই গৃহীত তাপ। প্লাস মিন্স কি এটা আসলেই গৃহীত তাপ। যদি তুমি বলো গৃহীত তাপের পরিমাণ কিউ2 ইজ ইকুয়াল টু, কিউ2কে গৃহীত তাপ হিসেবে সম্বোধন করছো এবং তার মানের মধ্যে মাইনাস নিছো, -5585 জুল নিলা, তাহলে এটা আর গৃহীত না, এটা বর্জিত। তুমি যদি বলো গৃহীত তাপ -100 জুল, মানে কি বর্জিত তাপ 100 জুল। তার মানে এটা কি গৃহীত না, এটা বর্জিত। এটা কি গৃহীত না, এটা বর্জিত, কারণ গৃহীত বলে মাইনাস বলা মানে বর্জিত। আর এইটা আবার গৃহীত, এইটা আবার গৃহীত। ক্লিয়ার?
বুঝছো? আচ্ছা, এই 4টি ধাপে কৃত কাজের পরিমাণ, প্রতি ধাপে কৃত কাজের পরিমাণ, তাহলে এগুলো আসলে ডেল দিয়েই কনসিডার করা হয়। স্যাররা যদিও চলক হিসেবে ডেল ছাড়া ব্যবহার করছেন, বাট আমরা বোঝারটা বুঝে নিব যে এটা আসলে ডেল, কারণ প্লাস মাইনাস আছে। ঠিক আছে, ওকে, কারণ প্লাস মাইনাস আছে, কারণ আমরা জানি ডেল জাতীয় কিউতে বা ডেল জাতীয় ডাব্লিউতেই প্লাস মাইনাস থাকে, শুধু কিউতে, শুধু কিউ1 কিউ2তে প্লাস মাইনাস থাকবে না। ওকে, বলছে W4 এর মান কত, W4 এর মান কত জানতে চাইছে তোমার কাছে। ঠিক আছে, আচ্ছা, তো চতুর্থ ধাপে কৃত কাজ মানে ডেল W4 আর কি, এটার মান জানতে চাইছে। এই আবর্ত পদ্ধতির দক্ষতার মান কত? এই পুরো প্রসেসটা কি ভাইয়া? আবর্ত পদ্ধতি। আবর্ত পদ্ধতি মানে সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস মানে জিনিসটা হতে পারে 4 ধাপ, তো হতে পারে ধরো এরকম কিছু একটা, মানে আমি কল্পনা করে নিছি এরকম কিছু একটা ধাপ, ধরো মানে এইরকম ভাবে ঘুরে আবার আগের জায়গায় আসছে, আবর্ত পদ্ধতি বা সাইক্লিক প্রসেস যেটা, তাই না? তো আমরা লিখে ফেলি, প্রথমে শুরু করি। আবর্ত পদ্ধতিতে বা সাইক্লিক প্রসেসে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ লেখা যায় যেমন, তেমনি পরের লাইনে আবর্ত পদ্ধতির জন্য ডেল ইউ কত ভাইয়া? আজকেও একটা ম্যাথ করছিলাম। সাইক্লিক প্রসেসের জন্য পুরো প্রসেস শেষে, সবগুলো প্রসেস শেষে ডেল ইউ এর মান কত? 0 না? তার মানে ডেল কিউ ইজ ইকুয়াল টু কত ভাইয়া? ডেল ডাব্লিউ। কেননা আবর্ত পদ্ধতিতে বা সাইক্লিক প্রসেসে ডেল ইউ 0। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এখন এই কনসেপ্টটা যদি আমাদের কাছে থাকে তাহলে দেখো এই ম্যাথটা কিন্তু আমাদের জন্য সুপার ইজি, অনেক সহজেই আমরা এই ম্যাথটা করে ফেলতে পারবো। জাস্ট যোগ বিয়োগ ছাড়া কিছু নাই, যোগ বিয়োগ ছাড়া কিচ্ছু নাই লিটারেলি। দেখো ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ, রাইট? কারো তো দ্বিমত নাই এই কথাটা নিয়ে। ডেল কিউকে ভাঙায় কি লেখা যায়? ডেল কিউকে ভাঙায় কি লেখা যায়? 4টা ধাপ, 4টা ধাপের জন্য এটা হচ্ছে সবগুলো ধাপ মিলায়ে যত তাপের পরিবর্তন। আর এইটার কয়টা ধাপ নিয়ে গঠিত? এই পুরো প্রসেসটা কয়টা ধাপ নিয়ে গঠিত? 4টা, 1 2 3 4। তাহলে এটাকে ভাঙাই, ডেল কিউটাকে ভাঙাই, আমরা এটা লিখতে পারি না ডেল কিউ 1 যোগ ডেল কিউ 2 যোগ ডেল কিউ 3 যোগ ডেল কিউ 4 লিখতে পারি? লিখতে পারি। একইভাবে সমান সমান দিয়ে ডেল ডাব্লিউ, এটা তো 4টা ধাপ মিলায়ে মোট কাজ, 4টা ধাপ মিলায়ে মোট কাজ, তাই না? 4টি স্টেপ মিলায়ে মোট কাজ। এটাকে ভাঙায় আমরা কি লিখতে পারি? ডেল ডাব্লিউ 1 যোগ ডেল ডাব্লিউ 2 যোগ ডেল ডাব্লিউ 3 যোগ ডেল ডাব্লিউ 4, তাই না? যোগ ডেল ডাব্লিউ 4 লিখতে পারি। আমরা এই ডেল ডাব্লিউ 4টা বাদ দিয়ে সবাইকে জানি না? সবাইকে জানি, সবাইকে আমরা জানি। তাহলে তো কাজ শেষ, ম্যাথ তো শেষ। পরের লাইনে খালি ডেল ডাব্লিউ 4টাকে এক পাশে করে বাকি সব কিছুর মান বসাই দিবা, তাইলেই কাজ শেষ। তো আমরা মানগুলো বসাই দিই, যেগুলো কিউ1 কিউ ডেল কিউ 1 ডেল কিউ 2 ডেল কিউ 3, মানগুলো একটু লিখি আমি ব্লু কালার দিয়ে। কত? 5960 প্লাস ডেল কিউ 2, ডেল কিউ 2 কত? ডেল কিউ 2, ডেল কিউ 2 কত? -5585। তাহলে আমি করছি প্লাস, আমি করছি প্লাস, বাট ওর মধ্যে কি আছে? -5585 আছে। তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যাবে না? তাই একবারে মাইনাস দিয়ে লিখি ভাইয়া, একবারে মাইনাস দিয়ে লিখি, -5585। ঠিক আছে, এরপরে ডেল কিউ 3 এর ভ্যালু কত? এটাও প্লাস করছি কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -2980। তারপরে কি প্লাস ডেল কিউ 4 কত? 3645। ক্লিয়ার? ওকে, এগুলা থেকে কে বিয়োগ যাবে? এগুলা তো ওপাশে চলে যাবে, বিয়োগ হয়ে এপাশে চলে যাবে না? বিয়োগ হয়ে এপাশে চলে যাবে, বিয়োগ দিয়ে এই অংশটা। ডেল ডাব্লিউ 1, ডেল ডাব্লিউ 1 এর ভ্যালু কত? ডেল ডাব্লিউ 1 এর ভ্যালু হচ্ছে 2200। ঠিক আছে, ডেল ডাব্লিউ 2 এর ভ্যালু কত? 8251। ডেল ডাব্লিউ 3 এর ভ্যালু কত? -1100, -1100। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে আগে যোগের কাজগুলো করি, তারপরে বিয়োগ করবো আর কি। হ্যাঁ, প্রথমে যোগগুলো করে ফেলি। 5960 মাইনাস 5585 মাইনাস 2980 প্লাস 3645 কত আসছে? 1040, 1040। ঠিক আছে, এরপরে এইটার কাজটা করি, ওইটা 2200 প্লাস 8251 প্লাস -1100
ঠিক আছে, তাহলে আসছে 9351। তাহলে এই দুইটা বাদ দিয়ে দাও 1040 থেকে। আচ্ছা, কোনোটা কি ভুল করলাম? 2200 যোগ 8251 বিয়োগ 1100, 9351 ঠিক আছে। তারপরে 5960 বিয়োগ 5585 বিয়োগ 29980, হ্যাঁ 2980 প্লাস 3645 8251। আচ্ছা, এখানে একটা ডাটা ভুল আছে, তার মানে এই ডাটাটা ভুল আছে, 8251 হবে না, নাহলে মানে এটা এক্সেসিভ লেভেল, এটা 825 হবে, এটা 825 হবে, 851 না, ডেল ডাব্লিউ টু 825 হবে, এখানে একটা ভুল আছে, এটা 825, ঠিক আছে। ডেল ডাব্লিউ থ্রি এর মানটা একটু ঠিক, ডেল ডাব্লিউ টু এর মানটা একটু ঠিক করে নাও, ডেল ডাব্লিউ টু 8251, এটা এক্সেস লাগতেছে আমার কাছে, এটা 825 দাও, নাহলে ম্যাথ মিলবে না। তাহলে হিসাবটা করি, এটা 1040 ঠিক আছে, এইটা কারেকশন হবে, এই অংশটা কারেকশন করি, 2200 প্লাস 825 মাইনাস 1100, তাহলে এটা আসে 2200 মাইনাস 825 মাইনাস, আর এটা মাইনাস দাও, এটার সামনে একটা মাইনাস দাও, নাহলে ম্যাথ মিলবে না, এটা শুধু ইয়া না, মাইনাস দাও সামনে, নাহলে ম্যাথ মিলবে না, নাহলে ম্যাথে অ্যান্সার ঠিক পাবে না, ঠিক আছে। একটা মাইনাসও দাও এটার সামনে, যেটার সামনে একটা মাইনাস, নাইলে ম্যাথ মিলবে না, টাইপিং মিস্টেক মনে হয় আসছে, ঠিক আছে। ওকে, এখন মিলবে, এখন মিলবে, এটা কত 275, ঠিক আছে। তাহলে এই মানটা কারেকশন করে নাও, এখানে 8251 ছিল, 8251 হবে না, মাইনাস 825, মাইনাস 825, ঠিক আছে। তাহলে 1040 বিয়োগ 275 আসছে 765, তাহলে টোটালে আসছে কত, টোটালে আসছে হচ্ছে 765, 765 জুল, ঠিক আছে, এত আসছে। অতএব ডেল ডাব্লিউ ফোর হচ্ছে এত জুল। ক্লিয়ার? বুঝতে পারছো? চতুর্থ ধাপে কৃতকাজ, ঠিক আছে, ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? ওকে ফাইন। এখন বলছো ভাই কিভাবে বুঝলেন আপনি? এইটা এভাবে বুঝছি, কিউ ডেল কিউ টু কি মাইনাস না, তাহলে ডেল ডাব্লিউ টু মাইনাস আসা উচিত এক। তারপরে হচ্ছে ডেল কিউ থ্রি মাইনাস না, ডেল ডাব্লিউ থ্রি মাইনাস আসা উচিত। ডেল কিউ ফোর প্লাস না, ডেল ডাব্লিউ ফোর প্লাস আসা উচিত। মানে কমন সেন্স অ্যাপ্লাই করছে আর কি, ঠিক আছে। এমন না যে মানে একদম এক্স্যাক্টলি, বাট এরকমই হওয়ার কথা, নাহলে দেখবা যে অনেক উলট পালট মান আসতেছে, ঠিক আছে। অ্যান্ড এই ম্যাথগুলো তো আমি অনেক আগে করছি, সো যতটুকু আমার স্মরণে আছে ওইখান থেকে, বুঝছো? লিখছো? লিখা হইলে বলিও, লিখা হইলে বলিও, ঠিক আছে। আচ্ছা, এবার এই পর্যন্ত যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা একটা কাজ করব, আমাদের প্রথম পার্ট কিন্তু ডান, ডেল ডাব্লিউ ফোর বের করতে বলছে, এটা আমি বের করে ফেলছি, কত আসছে 765 জুল। এবার পরের ধাপটা, এই আবর্ত পদ্ধতির দক্ষতা কত বের করতে, এই আবর্ত পদ্ধতির দক্ষতা কত বের করতে, দেখি তোমরা বলতে পারো কিনা। তোমরা করতে পারা উচিত, এটা এটা তোমরাই করতে পারা উচিত, আমার বলা লাগবে না, এটা তোমরাই করতে পারা উচিত। 2 নাম্বারটা বলো, 2 নাম্বারটা কি হওয়া উচিত? ইটা বা দক্ষতা, হ্যাঁ ইটা বা দক্ষতা, দক্ষতার সূত্র হচ্ছে কি কৃত কাজ বাই গৃহীত তাপ, পড়াইছি না যে ডাব্লিউ বাই কিউ ওয়ান, পড়ছিলা তো তাই না। ডাব্লিউ মানে কি আসলে? ডাব্লিউ মানে পুরো প্রক্রিয়া জুড়ে যতগুলা স্টেপ ধরেই হোক না কেন, পুরো প্রক্রিয়া জুড়ে কৃত কাজ কত সেটা। আর ডেল কিউ ওয়ান মানে কি? ডেল কিউ ওয়ান মানে পুরো প্রক্রিয়া জুড়ে গৃহীত তাপ কত, পুরো প্রক্রিয়া জুড়ে গৃহীত তাপ কত, তাই না। তাহলে কৃত কাজ বাই গৃহীত তাপ, তো কৃত কাজ মিন্স কি, আমার সবগুলা ডাব্লিউ এর যোগফল, সবগুলা ডাব্লিউ এর যোগফল, মানে এই জিনিসটা বসাইতে হবে ওখানে, ডেল ডাব্লিউ ওয়ান যোগ ডেল ডাব্লিউ, এগুলো একটু মুছে ফেলি, দরকার নাই আমার।
ডেল W2 যোগ ডেল W3 যোগ ডেল W4 ডিভাইডেড বাই গৃহীত তাপ। দেখি তো এখানে কারা কারা বলতে পারে গৃহীত তাপ হিসেবে কারা কারা সুযোগ পাবে? সবাই সবাই সুযোগ পাবে? কারা কারা আসলে গৃহীত তাপ? কারা কারা সুযোগ পাবে? নিচে এইটা সুযোগ পাবে প্লাস বিধায় গৃহীত তাপ পজিটিভ, এইটা সুযোগ পাবে, এই দুইটা সুযোগ পাবে। তাই গৃহীত তাপ হিসেবে সুযোগ পাচ্ছে কে কে? 5 9। আচ্ছা আগে চলকগুলা লিখি। ডেল Q1 সুযোগ পাবে আর ডেল Q4, কারণ এরা হচ্ছে গৃহীত তাপ আর এইগুলো হচ্ছে বর্জিত তাপ। এই মাইনাস গুলো হচ্ছে বর্জিত তাপ। তাহলে ডেল Q1 আর ডেল Q4 এই দুইজন সুযোগ পাবে। তাহলে এই হচ্ছে তোমার কনসেপ্ট। হ্যাঁ, তো এখন তুমি ভ্যালুগুলো দেখে দেখে বসাই দাও। তাহলে ডেল W1 এর ভ্যালু কত? ডেল W1 এর ভ্যালু হচ্ছে ভাইয়া 2200। ডেল W1 এর ভ্যালু হচ্ছে 2200। ডেল W2 এর ভ্যালু কত? -825। ডেল W3 এর ভ্যালু কত? -1100। ডেল W4 এর ভ্যালু মাত্র বের করছো 765। 765, ঠিক আছে। তাহলে W গুলা লিখে ফেলছো। সেম ওয়েতে তুমি এবার কিউ গুলা লিখে ফেলবা, ঠিক আছে। কিউ গুলা লিখে ফেলো। কিউ গুলা কে কে? 5960 সুযোগ পাবে। আর কে সুযোগ পাবে? ডেল Q4 3645 সুযোগ পাবে। 3645 সুযোগ পাবে। তাহলে দেখো কত আসে, দেখো কত আসে, দেখো। তাহলে আসে 0.108। 0.108 এত। দেখবা সবসময় এটা যদি পার্সেন্টেজে নাও, পার্সেন্টেজে নিলে 100 দিয়ে গুণ দিবা, মানে 10.8%। হ্যাঁ, সবসময় দেখবা কর্মদক্ষতার ভ্যালুগুলো নর্মালি, কর্মদক্ষতার ভ্যালুগুলো নর্মালি 100%-এর চেয়ে কম থাকবে। তাপ ইঞ্জিনের কর্মদক্ষতার ভ্যালু কখনোই তুমি 100% দেখবা না। বাস্তবে এগুলো 20%-এর মধ্যে থাকে, 20%-এর মধ্যে থাকে বাস্তবে। হ্যাঁ, মানে কর্মদক্ষতার ভ্যালু সবসময় দেখবা কম, 100%-এর চেয়ে অনেক কম, সাধারণত 20%-এর মধ্যে থাকবে। হ্যাঁ, ম্যাথের খাতিরে আমাদের অনেক ম্যাথে 70% 80% মধ্যে যাবে, কখনোই 100% হবে না। কেমনে হবে? কর্মদক্ষতার সূত্রই তো কখনো অ্যালাউ করে না। কর্মদক্ষতার সূত্র কি ছিল? সূত্র ছিল এরকম যে ইটা ইজ ইকুয়াল টু W/Q1। হ্যাঁ, W কে ভাঙায় লিখলে লেখা যায় এরকম Q1 বিয়োগ Q2/Q1। তাহলে অবশ্যই লব ছোট হরের চেয়ে, লব যদি হরের চেয়ে ছোট হয় তাহলে তো এটা ভগ্নাংশের বেলাটা অবশ্যই 1 থেকে কম হবেই। তো কর্মদক্ষতার মান সাধারণত কি সবসময় তাপ ইঞ্জিনের কর্মদক্ষতার মান 100%-এর চেয়ে কম হয়। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আজকে এ পর্যন্তই রাখি, আজকে আর আগাচ্ছি না, এ পর্যন্তই আমাদের আজকের ক্লাসটা। ঠিক আছে, ক্লিয়ার? তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আর্কাইভ ক্লাসে এটা সলভ করানো আছে, এটার আর্কাইভ ক্লাসে সলভ করানো আছে। এটা নিজেরা ট্রাই করবে। এটা সব থেকে হার্ডেস্ট ম্যাথ তাপ ইঞ্জিনের মধ্যে, যত হার্ডেস্ট ম্যাথ আসতেছে। হ্যাঁ, দ্য হার্ডেস্ট অফ অল, বাট সোজা, মানে চিন্তা করলে, মানে পারলে কনসেপচুয়ালি সোজা আর কি। হ্যাঁ, SW এটা আর্কাইভে করানো আছে। তাপ ইঞ্জিন নিয়ে সবচেয়ে হার্ড যদি দেয় এটা দিতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে। ঠিক আছে।